ওই তো এসে গেছে আমার সিংহ। সিংহ একটা হিংস্র প্রাণী। যখন শিকার ধরার নেশায় মেতে ওঠে, তার দাবানলের সামনে থেকে ভয়ঙ্কর জানোয়ারগুলোও রেহাই পায় না। রাজের এত কঠিন কথার জবাব নায়াত সাহেবের কাছে নেই। রাজের দিকে তাকিয়ে আবার নায়াত সাহেব বলল, তোমার এত কঠিন কথা আমি বুঝি না, সোজাসুজি বলো। নায়াজের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতে নায়াজের সামনে টেবিলের ওপরে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। সিগারেটের ধোঁয়াগুলো দক্ষিণা বাতাসের সাথে মিশে যাচ্ছে। সিগারেটের লম্বা একটা টান দিয়ে ফেলে দিয়ে কানের মধ্যে এক আঙুল দিয়ে রাজ বলল, আপনাকে এমপি বানিয়েছে কোন পাগলে? আগে এটা বলুন তো। নায়াজ জিজ্ঞাসু দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, কেন? আচ্ছা বাদ দেন, আগে বলেন কী জন্য ডেকেছেন। তোমাকে একটা গেম খেলতে হবে। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। তুমি শত্রুপক্ষকে দুর্বল পয়েন্ট অতি সহজে বুঝে ফেলো। শত্রুপক্ষ বুঝতে পারে না এটা মাইন্ড কিলারের চাল। তুমি আজকেই চলে যাবে কক্সবাজার, সেখানে আমার লোক আছে, তোমাকে রিসিভ করবে। আপনার কথা শেষ হয়েছে? কেন? কয়েকদিন মন মতো ঘুমাতে পারিনি। আমি এখন ঘুমাবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনার কাজ সময় মতো হয়ে যাবে। কথাগুলো বলে রাজ উঠে দুই পা সামনের দিকে নিয়েও আবার পেছনে ফিরে এসে নায়াজের হাত থেকে সিগারেটটা দুই দান নিয়ে বলে, শিকারীর শিকার তো দেখে বনের পশুগুলোও ভয়ে আটকে ওঠে। তার মানে এই নয় যে শিকার করা পশুর মাংস শিকারী একা খায়। আমি তোমাকে কতবার বলেছি তোমার কঠিন কথা আমি বুঝি না। রাজনীতির মাঠে যত কঠিন কথা বলবেন আপনার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাবে। আসলে তোমাকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি। তোমার বুদ্ধি আছে বলতে হবে। তুমি বুঝতে পারো রাজনীতির কথার মারপ্যাচ। তুমি রাজনীতিতে আসলে একদিন তুমি হবে রাষ্ট্রনায়ক। রাজ মাহমুদকে ক্ষমতার লোভ দেখাচ্ছেন? রাজ মাহমুদ ক্ষমতা খেড়ে নিতে ভালোবাসে। বাই, আবার দেখা হবে। হাসি দিয়ে রাজ চলে যায়। আসলে রাজকে নায়াজ নিজেও জানে না। কয়েক মাস আগে জঙ্গলের রাস্তায় রাজকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পিস্তল চালানোয় বেশ দক্ষতা দেখে নায়াজ রাজকে নিজের কাছেই রেখে দেয়। কিন্তু সে কে, কোথায় থেকে এসেছে এসব কিছুই জানে না নায়াজ। তবে মাঝে মাঝে রাজের কথা শুনে নায়াজ নিজেই ভয় পেয়ে যায়। খাল কেটে কি নিজেই কুমির নিয়ে আসলো? কথাগুলো নায়াজ সাহেবের মনে ঘুরপাক খাচ্ছে। নায়াজ সাহেবের পাশ থেকে বিজয় বলে উঠল, স্যার, জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। মানুষ সেই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ক্যামেরা বন্দি করে। জঙ্গলের ভেতর গেলে হিংস্র পশুর কবলে পড়তে হয়। সবাই কেমন করে কথা বলছে, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই গল্পে সবাই এক একটা মাইন্ড গেমার। কেবলমাত্র নায়াজ কথার মানে বুঝলো। মরে থাকা পশুগুলো যেমন কিছুদিন পরে শুকিয়ে যায়, আর নয়তো শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। নায়াজ চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, রাজার রাজত্বে সবাই রাজা, কেবল একজনই হয় রাজা। তবুও সবাই নিজেকে রাজা ভাবা শুরু করে। নায়াজ কথাগুলো বলে আবার চায়ের কাপে চুমুক দেয়। নায়াজের কথায় বিজয় চুপ হয়ে যায়। কথা দিয়ে নায়াজ বুঝিয়ে দিল মাইন্ড কিলারের শহরে সেও একজন দক্ষ খেলোয়াড়। পরের দিন নায়াজের কথা মতো রাজ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আসুন এবার পরিচিত হওয়া যাক। এই গল্পের নায়ক রাজ মাহমুদ, বাসা কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগ। এই গল্পের প্রতিটা ক্যারেক্টারের মধ্যেই টুইস্টে ভরপুর। বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। রাজ একটা প্রাইভেট গাড়ি নিয়ে বের হয়েছে। রাজের ফেভারিট গাড়ি এটা। একজন সাধারণ মানুষের মতোই ড্রেস আপ করেছে। রাজের পোশাক দেখে যে কেউ বলবে নিশ্চয়ই ফুটপাত থেকে কেনা পোশাক পরিধান করেছে। কক্সবাজার গিয়ে একটি বড় রেস্টুরেন্টে বসে আছে। কিছু সময়ের মধ্যে একজন লোক আসে। লোকটি আর কেউ নয়, তিনি হলেন হামিদ সাহেব। রাজকে দেখেই রাজের কাছে এসে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। এই দেশে সমস্ত মাফিয়া তোমাকে জানে, চিনে এবং... হামিদ সাহেব থেমে যায়, কিন্তু হামিদ সাহেব কথা শেষ করেনি। তাহলে কেন থেমে গেল? কি জন্য থেমে গেল? এবার রাজ বলল, মিস্টার হামিদ সাহেব, কোনো বিয়ে বাড়িতে কুত্তাগুলো যেমন ঘেউ ঘেউ করে, আপনার পাশে থাকা লোকগুলো তেমন। ওরা কুত্তা, ঘেউ ঘেউ করে আর নিজেকে মনে করে সে বাঘ। আমি নীরবে গেম খেলতে ভালোবাসি। আমি কি বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। হামিদ সাহেব কোনো কথা বলে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আসুন হামিদ সাহেব,
বাকি কথা না হয় গাড়িতেই সেরে নেব। দুজনে গাড়িতে উঠে বসে হামিদ সাহেবের যেন কথা বলাই বন্ধ হয়ে গেছে। হামিদ সাহেব মনে করেছিল 2-4টা কথা বললেই হয়তো সে তাকে ভয় পাবে, কিন্তু এখন সবটাই উল্টো। এবার রাজ বলল, হামিদ সাহেব, আমার বন্ধু জয় কোথায়? হামিদ সাহেব এমন কথা শুনবে ভাবতেই পারেনি। সে কি বলবে মাথায় আসছে না। হামিদ সাহেব কিছু বলছে না, শুধু রাজের দিকে তাকিয়ে আছে। আর জয় যে এখানে আছে ও জানলো কিভাবে? হামিদ সাহেব মনে মনে বলল, আমি বলে দেই সেখানে বড় বড় নেতার উপস্থিতি থাকবে, তাহলে আমার কোনো ভয় থাকবে না। কি হলো হামিদ সাহেব, জয় কোথায়? আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু কিন্তু কি? এরপর হামিদ সাহেব রাজকে সব বলে। রাজ গাড়ি ঘুরিয়ে নিয়ে সেখানে চলে যায়। বড় বাড়ির ভেতরে রাজ প্রবেশ করলো। রাজকে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী জাবেদ সাহেব দাঁড়িয়ে উঠে বলল, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলেন মনে হচ্ছে? না না, ঠিক তেমনটা নয়। আপনি আমাকে ফোন করলেই তো আপনার কাজ হয়ে যেত। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন স্যার? হোলি সবাই খেলে, তবে কেউ রং দিয়ে আবার কেউ রক্ত দিয়ে। তবে আমি রক্ত দিয়েই খেলতে ভালোবাসি। জয়কে নিয়ে আসুন, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে। না না স্যার, আপনি বরং আজকের রাতটা আমার বাসায় থেকে কালকে জয়কে নিয়ে চলে যাবেন। আশা করি কোনো সমস্যা আপনার হবে না। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। জয়কে নিয়ে আসেন। রাজকে দেখে বোঝা যাচ্ছে সে রেগে আছে, তাই জাবেদ সাহেব বলে জয়কে নিয়ে আসতে। জয় এসে রাজের সামনে দাঁড়ায়। রাজ জয়ের হাত ধরে নিয়ে চলে যায়। জয় রাজের বন্ধু। প্রথমে নায়াজ রাজকে জয়ের কথা বলেছিল। নায়াজ খুব ভালো করেই জানে জয় ছাড়া রাজ কোনো কাজই করবে না। নায়াজ স্বরাষ্ট্রমন্ত্রী জাবেদ সাহেবের সাথে ঝামেলা করায় জয়কে ওরা তুলে নিয়ে আসে। আর এটাও জানতো রাজ ছাড়া কেউ আনতে পারবে না জাবেদ সাহেবের কাছ থেকে। অনেক জাবেদ সাহেবকে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে মারলে জাবেদ সাহেব জোরে হাসি দিয়ে বলে, শিকারি খাঁচায় সে ধরা দেয় এমন শিকার করে আমি তৃপ্তি পাই না। আমি শিকার করি জঙ্গলে, কাঁচা মাংস আর তাজা রক্তের ঘ্রাণ নিতে ভালোবাসি। খাঁচায় বসে শিকার করে কেবলমাত্র শিয়াল কুকুর। জাবেদ সাহেব কথা থামিয়ে সিগারেটে একটা টান দিয়ে আবারও বলে, বাঘের গর্জনে শিয়াল কুকুরগুলো ঘাপটি মেরে বসে থাকে। এখানে সবাই বড় মাপের মানুষ, শুধু রাজ সবার চেয়ে ছোট। তবে সবার থেকে আলাদা রাজ কথা কম বলে, আর যেটা বলে সেটা করেই ছাড়ে। রাত 2টা বাজে। রাজ জয়কে বাসায় নামিয়ে দিয়ে বলে, তুই ভেতরে যা। এত রাতে তুই কোথায় যাবি? আমার কাজ আছে, তুই যা। আমিও তোর সাথে যাব। তোকে যা বলেছি তাই কর। রাজ জয়কে রেখে একাই গাড়ি নিয়ে চলে যায়। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। রাস্তায় একটি মানুষেরও আনাগোনা নেই। শীতের স্নিগ্ধতায় সহজ সরল মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন। বড় রাস্তাটার ডান সাইডে নেমে গেছে ছোট্ট একটি রাস্তা। সচরাচর এই রাস্তায় কেউ আসে না রাতে। মুখে কালো মাস্ক, পিঠে কালো ব্যাগ, চোখে বড় ফ্রেমের চশমা। জঙ্গলের রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছু সময় পর গাড়িটা থামলো। গাড়ি থামার সাথে সাথে রোহান গাড়ির কাছে এসে বলল, ওই শালা বাইনকে ধরে এনেছি, এখন ওকে কি করব ভাই? তুই ওকে কোথায় পেয়েছিস? ভাই এই যে কথায় আছে না, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, ওই শালার এমন অবস্থা হয়েছিল। তুই জানিস আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমি যা বলেছি সোজাসুজি উত্তর দে। আসলে ভাই, রোহান আমতা আমতা করে কথা বলার কারণে রাজ ধমক দিয়ে বলে, কি আসলে আসলে করছিস? ভাই রহিম চাচার মেয়ে ফুলিকে উঠিয়ে নিয়ে নষ্ট করতে চেয়েছিল, সাথে ওর চেলাপেলাও ছিল। আমাদের দেখে ওরা পালিয়ে যায়, আর এই তুলে এনেছি। রহিম চাচার মেয়েটা অনেক ছোট, 14-15 বছর হবে। আর এই জানোয়ারগুলো কিনা এই বাচ্চা মেয়েকে, ছি, কথাগুলো ভাবতেই নিজের কাছে খারাপ লাগছে। রোহান ছেলেটাকে বের করে নিয়ে আসে। তখন ছেলেটি চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে। তোরা হয়তো আমাকে চিনিস না, আমি রবিন চৌধুরী। কথাটা বলার সাথে সাথেই রাজ রবিনের হাতের একটা আঙুল কেটে নেয়। রবিন চিৎকার করছে। এখানে আরও জোরে চিৎকার করলেও কেউ আসবে না, জঙ্গলটা অনেক দূরে। রাজ রবিনের সামনে বসে বলে, তুই এখানে কেন এসেছিস? রাজের কথা শুনে রবিনের প্রাণ এই বুঝে গেল। ভয়ে ভয়ে রবিন বলল, রাজ, তুই এখানে? আমি এখানে। তোকে আমি আগেও বলেছিলাম, রাজ মাহমুদ যেখানে যায় সে এরিয়াটা রাজের হয়ে যায়। আমি সেই হিংস্র দানব। রাজ আর কিচ্ছু বলে না, পকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। অর্ধেক সিগারেট থাকা অবস্থায় বাকি অর্ধেক সিগারেট ফেলে দিয়ে রাজ আবারও বলে, আমি চাইলে তোকে অনেক আগেই উপরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি করি না। সবাইকে একটা করে সুযোগ দিই, তোকেও দিয়েছিলাম।
কিন্তু তুই কি করলি? আমার সাথে বেইমানি করলি? বল রিদি কোথায়? আমি জানি না। রবিন জানি না কথা বলার সাথে সাথেই ডান পা থেকে পিস্তল বের করে হাতে গুলি করে আর রোহানকে বলে, একে এমনভাবে মারবি ওর লাশ দেখে যেন এই জঙ্গলে হিংস্র জানোয়ারগুলো ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজ গাড়ি করে চলে যায়। রোহান প্রথমে রবিনের পায়ের আঙুল কাটে, এরপর শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস কেটে কেটে ফেলে দেয়, তারপর চোখ একটা তুলে ফেলে। রাজের সাথে থাকতে থাকতে কবে যে রোহান রাজের মতো সাইকো হয়ে গেছে এটা বুঝতেই পারে না। এরপর রোহান বলে, পুরুষ মানুষ পুরুষত্ব দেখানোর জায়েজ আছে, তবে ভুল জায়গায় দেখানোটা হতে পারে মৃত্যুর কারণ। তবে আমি বলেছিলাম বন্ধু আমাদের ছেড়ে দে, তুই কি বলেছিলি মনে আছে তোর? রোহানের মুখে বন্ধু ডাক শুনে ছোট্ট ছোট্ট করে বলল, তুই? তাহলে চিনতে পেরেছিস? যাক, তোর জন্য আরো ভালো হলো, এখন মরলেও তোর কোনো আফসোস থাকবে না। রোহান কথা শেষ করে রবিনের পুরুষাঙ্গের মধ্যে সজোরে একটা লাথি মারে, তারপর পুরো ম্যাগাজিন খালি করে দেয়। বুকের ওপর এমকে লিখে দেয়। এমকে নামটা যেন এক ভয়ঙ্কর। পরের দিন সকালে নায়াজ রাজকে বলে, রাজ, তুমি জাভেদ সাহেবকে কি এমন বললে যে জয়কে ছেড়ে দিল? রাস্তার কুকুর শুধু কেউ কেউ করে, তবে তাকে শান্ত করতে জানলে সে শান্ত হয়ে যায়। রাজ কি মিন করলো নায়াজ ঠিকই বুঝতে পেরেছে। নায়াজ কিছু বলতে যাবে, রাজ নায়াজকে হাতের ইশারা করে থামিয়ে দিয়ে বলল, সাধারণ মানুষের কাছে একজন পাতি নেতা টেকি গরম দিয়ে কথা বলতে পারে, কিন্তু বড় বড় রাঘব বোয়ালের কাছে গেলে বিড়াল হয়ে যায়। রাজ নায়াজের হাত থেকে জ্বলন্ত অর্ধেক সিগারেট নিয়ে একটা দান দেয়। তখন নায়াজ রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তোমার সামনে সিগারেটের প্যাকেট পড়ে আছে, তুমি সেখান থেকে না নিতে পারতে? তা না করে তুমি আমার অর্ধেক সিগারেট কেন দিলে? নায়াজের কথা শুনে রাজ হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। সিগারেটে আরও এক টান মেরে ফেলে দিয়ে বলে, নায়াজ সাহেব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা একজনের অর্ধেক খাওয়া জিনিসগুলি বেশি কেন খায় বলতে পারেন? একে অপরের প্রতি ভালোবাসাটা আরও গভীর করার লক্ষ্যে। আমি ঠিক তাই, আমি আপনাকে অনেক ভালোবাসি নায়াজ সাহেব। রাজের কথা শুনে নায়াজ সাহেব ভ্যাবাচাকা খেয়ে যায়। আসলে এই ছেলেটা কি করতে চাইছে? নায়াজ সাহেব আবার রাজকে প্রশ্ন করে, তুমি আমাকে কতটা ভালোবাসো? গার্লফ্রেন্ডের মতো। রাজের কথা শুনে নায়াজ সাহেবের বিষম খায়। হাতে থাকা পানির গ্লাস হাত থেকে পড়ে যায়। নায়াজ সাহেব মনে মনে বলে, এ কেমন ছেলে, সে আমাকে গার্লফ্রেন্ডের মতো ভালোবাসে? এ তো ভেবে কোনো লাভ নেই নায়াজ সাহেব। আমি আপনাকে ক্ষমতা দেব আর আপনি আমাকে শেল্টার দেবেন। আপনাকে রাজনীতির মাঠ থেকে কেউ সরাতে পারবেন না। আপনি আমাকে নতুন করে জীবন দিয়েছেন, আপনার জন্য তো এটুকু করতেই পারি, তাই না? রাজের কথা শুনে নায়াজ হ্যাঁ বলল। আসলে এই ছেলেটা অনেক রহস্যময়। রাজ নায়াজের সামনে বসে এক রহস্যময় হাসি দিয়ে আবার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে। রাজ ম্যাচ পাচ্ছে না সিগারেট ঠোঁটের সাথে। নায়াজ সাহেব পকেট থেকে ম্যাচ বের করে রাজের সিগারেটে ধরিয়ে দেয়। তাদের সব কথোপকথন নাজিব সব শুনেছে পাশে দাঁড়িয়ে। নাজিব নায়াজকে উদ্দেশ্য করে বলে, স্যার, কয়েক মাস হলো ওকে জঙ্গলের রাস্তা থেকে তুলে এনে সুস্থ করেছেন বলে ওর উপর এত বেশি ভরসা করবেন না, হিতে বিপদ হতে পারে। নাজিম কথা শেষ করার সাথে সাথেই নায়াজের সামনে মুখ থুবড়ে পড়ে যায় নাজিম। রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়েই কথা বলছে। সামনে পড়ে থাকা নাজিমের দিকে একবার তাকায়, আবার রাজের দিকে তাকায়। পিস্তলের মাথা দিয়ে এখনো ধোঁয়া বের হচ্ছে। রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়ে কথা বলার সময় গুলি করে গুলিটা নাজিমের কপালে গিয়ে লাগে। পিস্তলটা আবার রাজের পায়ের সাথে গুজে রেখে রাজ বলে, নায়াজ সাহেব, বন্ধুত্বের দূরত্ব তৈরি করে থার্ড পারসন। আমি আপনি বন্ধু, বন্ধুত্বের মাঝে থার্ড পারসন কথা বলা আমি পছন্দ করি না। তাই বলে ওকে মেরে ফেলে তুমি? রকি, ওর পকেট থেকে ওর ফোনটা বের কর। রাজের কথা মতো রকি নাজিমের পকেট থেকে ফোন বের করে রাজের সামনে রাখে। ফোনের রেকর্ড অন করা। এত সময় ধরে তাদের মধ্যে যা কথোপকথন হয়েছে সব রেকর্ড হয়েছে। রাজ ফোনটা নায়াজ সাহেবের হাতে দিয়ে দেয়। নায়াজ সাহেব রকিকে বলে, ওকে আমার পুকুরে ফেলে দে। রকি সহ 4 জন মিলে নাজিমকে পুকুরে ফেলে দেয়। কুমিরগুলো তাজা রক্তের গন্ধ পেয়ে ছুটে আসে। 1 মিনিটের মধ্যে পানি লাল হয়ে গেল। কুমিরগুলো তৃপ্তি করে খেয়ে যার যার জায়গায় চলে যায়। নায়াজ সাহেব বলে, তোমার কাজ, তোমার বুদ্ধি, তোমার কথা বলার স্টাইল সব কিছু মিলিয়ে তুমি পারফেক্ট।
আজ তোমাকে বিশেষ একজনের সাথে পরিচয় করিয়ে দেব। নায়াজ সাহেব রাজকে সাথে করে নিয়ে যায়। সেখানে সরকারি দলের নেতারা, এমপি, মন্ত্রী সবাই আছে। নায়াজ সাহেব আর রাজ প্রবেশ করে সেখানে। রাজকে দেখে মন্ত্রী উঠে দাঁড়িয়ে রাজের দিকে তাকিয়ে বলে উঠল, রাজ, তুমি এখানে? বিশেষ কোনো কাজ আছে নাকি তোমার? না, তেমন কাজ নেই বললেই চলে। দেখতে আসলাম সবাইকে। মন্ত্রীর কথা শুনে নায়াজ রাজের দিকে তাকায়, আবার মন্ত্রী সাহেবের দিকে তাকায়। নায়াজ সাহেব সবার সাথে কথা শেষ করে গাড়িতে গিয়ে বসে। রাজ ড্রাইভিং করছে, নায়াজ সাহেব রাজের পাশে সিটে বসে আছে। রাজ কোনো কথা বলছে না। নায়াজ বলল, তুমি মন্ত্রীকে চেনো কিভাবে? আর মন্ত্রী তোমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো কেন? তার সাথে তোমার কি করে পরিচয়? নায়াজ সাহেব প্রশ্নগুলো ছুঁড়ে মারে রাজের দিকে। রাজ কোনো উত্তর দেয় না। আবারও সেম প্রশ্ন করলে রাজ সাথে সাথে গাড়ি ব্রেক করে রাজ বলে, আপনার ফোন রিসিভ করুন। রাজের কথায় নায়াজ সাহেব পকেট থেকে ফোন বের করে ফোন রিসিভ করে। নায়াজ ফোনে কথা বলছে। রাজ গাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নায়াজ সাহেব কথা শেষ করে রাজের পাশে এসে দাঁড়ায়। রাস্তার এক পাশে বয়ে চলেছে পদ্মা মেঘনা নদী, অপর পাশে গোলাপ, জবা, বেলি ফুলের গাছ, বলা যায় ছোট্টখাট্ট একটা নার্সারি। সূর্যটাও পশ্চিম আকাশে লাল রক্তবর্ণ ধারণ করেছে। শেষ বিকেলটা দেখতে বেশ সুন্দর, কি মনোরম পরিবেশ। হালকা মৃদু বাতাসের সঙ্গে গা শিউরে ওঠার মতন ঠান্ডা। রাজ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। নায়াজ রাজের হাসি দেখে জোরে জোরে হাসতে থাকে। নায়াজ সাহেব হাসতে হাসতে বলল, সূর্য উদয় হয় পূর্ব আকাশে, সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে। সকাল সন্ধ্যার মাঝে কিছু সংখ্যক সময় সূর্যের ঝলকানি রোদ অহংকার দেখিয়ে যায়। দিন শেষে অহংকারের পতন তারও ঘটে। নায়াজ সাহেব এইটুকু বলে গাড়ির ডিকির ওপর থেকে সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট জ্বালায়। নায়াজ সাহেব সিগারেটে একটা টান দিতেই রাজ পাশ থেকে বলে, অহংকার করে ও রাত পেরিয়ে পূর্ব আকাশে সর্বপ্রথম সূর্য আলো ছড়ায়। এটাই তার অহংকারের প্রথম। আপনার মাথার উপরে তাকিয়ে দেখুন, চন্দ্র সে কিন্তু 24 ঘন্টায় দেখে। মাসে একবার সে চলে যায়, বাট কয়েকদিনের জন্য। তবুও চন্দ্রবিলাস রাতে উপভোগ করতে হয়। চন্দ্রের সৌন্দর্য রূপ নেয় রাতে, তাই চন্দ্র বিলাস রাতই করতে হয়। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায়। তবে রহস্য জিনিসটা সকলের কাছে বেশ আকর্ষণীয়। আমাদের মধ্যে অনেকেই রহস্য উদ্ধার করতে খুবই পছন্দ করে থাকেন, যেমন কোনো রহস্যের মধ্যেকার সত্য উদ্ধারের কাজ। রাজ থেমে যায়। নায়াজ সাহেবকে ইশারায় গাড়িতে উঠতে বলে রাজ গাড়িতে গিয়ে বসে। নায়াজ আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসে। শহর থেকে একটু দূরে গাড়ি নিয়ে বসে আছে দুটি লোক। মাইন্ড কিলারের মাইন্ড স্টাইল আর নায়াজ সাহেবের মাইন্ড গেম, আহা কি দারুণ হতে চলেছে কিলার জগতের মাইন্ড গেম। রাজ ড্রাইভিং করছে, গাড়ি যত সামনে আগাচ্ছে ব্যস্ত শহরে লাল নীল বাতিগুলো জ্বলে উঠছে। চারিদিকে হালকা কুয়াশায় শীতের ঘনিষ্ঠা মাথা তুলে জানান দেয়। কিছু সময় পর গাড়ি থামলো বড় একটা বাড়ির সামনে। নায়াজ গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। রাজ গাড়িতে বসেই গাড়ির গ্লাসে হালকা খুলে দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। মুখে চাপ দাড়ি, বুকের ওপরে শার্টে 2টা বোতাম খোলা, ফর্সা বুকে কালো পশম, দেখতে সে যেন এক মহাপুরুষ। রাত সিগারেট শেষ করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই নায়াজ সাহেব বলে উঠল, তুমি কে, কোথা থেকে এসেছো এটা জানা আমার বড় বিষয় না, তবে তুমি বেশ মজা করে কথা বলতে পারো। আমার সাথে আরও ছেলে আছে, আয়ান, নয়ন, নাইম, রিয়াদ, শিপন। এরা সবাই অনেক সুন্দর করে কথা বলে, তবে ওদের মধ্যে বিশেষ একটা গুণ আছে। আমি একদিন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, কে বা কারা আমার ওপর হামলা করে। সেই দিন আমার কাছে অনেক টাকা দিল, বলতে পারো ব্যাগ ভর্তি টাকা। আমার গাড়ির সামনে থেকে গুলি করতে থাকে। আমি গাড়ি ব্রেক করলে 3 জন আমার গাড়ির দরজা খুলে আমাকে বের করে। তাদের সবার মুখে ছিল কালো মাস্ক। ওরা আমার দিকে পিস্তল তাক করে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে নেই। গুলির শব্দ শুনে আমি ভেবেছি আমাকে গুলি করেছে, কিন্তু না। আমার পিছনে তাকিয়ে দেখি আয়ান, নয়ন, নাইম, রিফাত, শিপন দাঁড়িয়ে পিস্তল হাতে নিয়ে। নায়াজ সাহেব এখনো কথা শেষ করেনি। রাজ জোরে জোরে হাসতে থাকে। রাজের হাসি দেখে নায়াজ সাহেব রাজের দিকে তাকালো। রাজ হেসেই চলেছে। নায়াজ সাহেব বলে, হাসছো কেন? তো কি করব, মাইন্ড গেমার নাকি ভয় পেয়েছে। এটা কি হাস্যকর ব্যাপার নয় নায়াজ সাহেব? রাজের কথা শুনে নায়াজ সাহেবও হাসতে থাকে। নায়াজের হাত থেকে সিগারেটের বাকি অর্ধেকটা নেয়।
আসলে রাজ এখানে কেন এলো, কী জন্য এলো, এটা সবারই অজানা। নায়াজ সাহেবের বাড়িটা পুরো খালি। এখানে নায়াজ সাহেব আর রাজ থাকে। বাড়িটাও কেমন যেন রহস্য রহস্য লাগে। রাজ নায়াজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, জীবনটা বড়ই রহস্যময়। কখন কি করে কি হয়ে যায় বোঝা ওঠা দায়। আমাদের জীবনের শুরুটা যেমন একটা রহস্য, তেমনি জীবনের শেষটাও একটা রহস্যের মধ্যে দিয়ে হয়। গতকাল হলো ইতিহাস, আগামীকাল হলো একটি রহস্য, আজ হলো আল্লাহর উপহার। তাই আমরা একে বর্তমান বলে থাকি। আমাদের থামতে হবে এবং যথেষ্ট পরিমাণ নম্র হতে হবে। আমাদের বুঝতে হবে যে রহস্য বলেও কিছু আছে, যার সমাধান হয়তো সবসময় আপনার কাছে নাও থাকতে পারে। রহস্য ভেদ করে এগিয়ে চলার মধ্যে চমৎকার রকমের প্রশান্তি থাকে। আপনি অনেক জ্ঞানী মানুষও বটে। আপনার আছে টাকা, ক্ষমতা এবং জ্ঞান। এই তিনটি জিনিস যার মধ্যে থাকে সে কখনো হারে না। সমস্যা নেই, আমি আপনার পাশে আছি সব সময়। আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। বর্তমানে আমরা প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে বাস করছি, যা প্রতি ক্ষেত্রে প্রমাণ দাবি করে থাকে। কিন্তু তবুও কেন জানি আমরা জীবনের রহস্য কামনা করি। কিন্তু যখন আল্লাহ আমাদের রহস্য দান করে থাকেন, তখন আমরা স্থল ও উদাসীনতা বা শিশুসুলভ যুক্তির মাধ্যমে তা ধ্বংস করে দিতে চাই। নারীদের মনের সাথে পরিচিত হওয়া সবসময় চমৎকার। নারীদের মন যে বড়ই রহস্যময়। আপনি যতই সমাধান করুন ততই রহস্য বেড়ে যেতে থাকে। প্রতিটি মানুষেরই নিজের মধ্যে একটি রহস্য। আপনি কেবলমাত্র নিজের কাছেই নয়, বরং অন্য সকলের কাছেও একটি ধাঁধার মতো। এবং আমাদের কাছে আরও একটি রহস্যটি হলো আমরা কি করে এই সব ধাঁধাগুলো ভেদ করি। একজন আইনজীবীর ক্ষেত্রে তার প্রধান ব্যবসাটাই হলো রহস্য, রোমাঞ্চ, বিড়ম্বনা ও অস্পষ্টতাকে স্পর্শ করে কোনো বিষয়কে সমস্ত কিছুর বাইরে নিয়ে যাওয়া। আমার ধারণা অনুসরণে আপনি যদি একজন আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকেন, তাহলে যে কোনো মানুষই আপনার সম্পর্কে আরও জানতে চাইবে। কিন্তু তখন আপনার নিজেকে রহস্যের মধ্যে ডেকে রাখাই এক অনুচিত কাজ হবে। তুমি আসলে একটা সিংহ। এই কথা আপনি আমাকে কিছুদিন আগেও বলেছেন। আমি আপনাকে কি বলেছিলাম মনে আছে? মনে কেন থাকবে না? সমুদ্রের চেয়ে বেশি অজানা আর হারিয়ে যাওয়া জাহাজের চেয়ে বড় কোনো রহস্য হয়তো আর নেই। যদি কখনো আপনাকে উপেক্ষা করা হয়, তবে নিজের নিজস্বতা খুঁজে বের করে নেওয়া এবং আপনার নিজের মধ্যে একটি রহস্য তৈরির কাজে মনোনিবেশন করা উচিত। কথাগুলো রাজ বলে থাকে। নায়াজ সাহেব বলে, অনেক রাত হয়েছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, বাকি কথা কালকে হবে। কথাগুলো বলে নায়াজ সাহেব উঠে চলে যায়। রাজ সেখানেই বসে আছে। রাজ রহস্যময় ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, স্পর্শের আড়ালে লুকিয়ে তোমায় কামুক উন্মাদনায় মিশে উৎকর্ষ, সীমাহীন অন্তরায় বাহুবাদন মিলিয়ে যার সৃষ্টির রহস্যে আমি সবসময় নিজেকে আড়াল রাখতে ভালোবাসি। বসন্তের কোকিল বসন্তেই ডাকে। বসন্ত এসে গেলে মহিমান্বিত রজনী দীর্ঘ সময় সবাই যেমন ধরে রাখতে পারে না, ঠিক তেমন সময় ফুরিয়ে গেলে আর কেউ ফিরে আসে না। মাইন্ড কিলার নীরব থেকে মাইন্ড গেম খেলতে ভালোবাসি। কথাগুলো বলে সিগারেটে লম্বা এক টান দিয়ে উঠে চলে আসে। রাত যত গভীর হয়, অন্ধকারের ঘনত্ব যত বাড়ে, তার সাথে সাথে পৃথিবীর রহস্যময়তাও বৃদ্ধি পায়। রাত 2:26, পরনে লম্বা কালো পোশাক, মাথায় কালো টুপি, কাঁধে কালো ব্যাগ, হাতে থাকা নিউ মডেলের পিস্তল পায়ের সাথে গুজে নিল, মুখে কালো মাস্ক, মাস্কের ওপর লেখা MK। বাড়ির পেছনে দরজা খুলে বের হলো, ল্যাম্বোর্গিনি গাড়িতে উঠে বসলো। গাড়ি ড্রাইভ করছে, গাড়ির স্পিড হাই লেভেলে, পুরো রাস্তা ফাঁকা, শীতের রাত। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে গন্তব্যে পৌঁছাছে রাজ। শহর ছাড়া অনেক দূরে একটি জঙ্গলে এসে বসে আছে। কিছু সময় পর একটা গাড়ি আগে কিছু লোক নেমে রাজের মাথায় এসে তাদের মধ্যে থেকে হৃদয় বলে, আমাকে এখানে কেন ডেকেছিস? হৃদয় কথাটা বলে একটা সিগারেট বের করে টানতে থাকে। রাজ জোরে জোরে একটা হাসি দিয়ে বলে, তুই কখনো দেখেছিস শিয়ালকে সিংহের মতো গর্জন করতে? রাজের কথা শুনে হৃদয় থমকে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে এবং শিশুটির জন্ম নেওয়ার পর পর্যন্ত প্রত্যেকটি বাবা মা ও অভিভাবকেরা যে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে থাকেন, তা হলো তাদের সন্তানের একটি অর্থবহ এবং সুন্দর নামকরণ করা। ঠিক সময়ে সঠিক নাম সব সময় মনে পড়ে না, এটাই স্বাভাবিক। এখন হৃদয় কি বলবে বুঝতে পারছে না। রাজের কথায় কি আছে যা অতি সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারে? আবার এর কথায় কি এমন আছে যা ছোট বড় সবাইকে আকর্ষণ করে?
আসলেই ছেলেটা রহস্য করেই কথা বলে। রাজ আবারও হাসতে হাসতে বলে, শকুনের চোখ দেখতে ছোট হলেও তার দৃষ্টিশক্তি অনেক। সে 109 মিটার উপর থেকে শিকার নিশানা করে। তবে আমার শিকার করার নিয়মটা একটু ভিন্ন। শেষ কথাটা বলার সময় গাড়ির ডিকির ওপর জোরে বাড়ি মেরে বলল রাজ। আগের কথাগুলো স্বাভাবিকভাবে বললেও শেষ কথায় বোঝা যায় সে কতটা রেগে আছে। বড় টুপির মধ্যে থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে। সিগারেটে 2 টান দিয়ে আবার হাঁটতে থাকে। আসলেই এই ছেলেটা কি তা বোঝা মুশকিল। কয়েক সেকেন্ড আগেও রেগেছিল, আবার হাসছে। রাজ মাথা উঁচু করে দেখে হৃদয় রাজের দিকে পিস্তল তাক করে ধরে আছে। ট্রিগারে চাপ দিতে গিয়েও চাপ না দিয়ে পিস্তলটা নামিয়ে নেয়। বাদামি রঙের ঠোঁটে বিদেশি ব্র্যান্ডের সিগারেট, দেখতেও অনেক সুন্দর লাগছে। রাজ সিগারেটে শেষ টান মেরে 2 আঙুল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। হৃদয় রাজের কাছে এগিয়ে আসে। রাজ নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার হৃদয় বলে, আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি এবং তোকে আজকে এখন এখানেই মারবো। হৃদয় কথাটা বলে আবার পিস্তল বের করে রাজের কপালে ধরল। রাজের কপালে পিস্তল ধরে আছে, অথচ তার ভয়ের কোনো রেশ নেই। রাজ হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আচ্ছা তোকে একটা কথা বলি শোন। ধরে নে তুই আমাকে মারতে এসে মারতে পারলি না, তাহলে তুই কি করবি? রাজের কথা শুনে হৃদয় রাজের দিকে তাকায়। বড় একটা ঢোক গেলে পিস্তল চেক করে দেখে পিস্তলে একটা গুলিও নেই। ভয়ে গলা শুকিয়ে গেছে হৃদয়ের। রাজ গাড়ি থেকে একটা পানির বোতল হৃদয়কে দিলে এক নিঃশ্বাসে পানির বোতল খালি করে ফেলে। এরপর রাজ বলে, বাঘ আর সিংহ এই দুইটাকে দূর থেকে দেখে মজা নিতে হয়, কাছে গেলে প্রাণ হারানোর ভয় থাকে। তোকে আমি প্রাণে মারবো না, আজ তোকে দেখাবো মানুষকে কিভাবে মারতে হয়। কথাগুলো বলে রাজ পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করে। হৃদয়ের হাতে তালুতে ছুরিটা ঢুকিয়ে দেয়। পা থেকে পিস্তল বের করে হৃদয়ের পাড়ে একটা গুলি করে। হৃদয়ের সাথে সাথেই মাটিতে পড়ে যায়। এরপর রাজ গিয়ে হৃদয়ের কাছে বসে। হৃদয় ভয়ে কাঁপছে। রাজ বলল, তোর বাবা বলেছিল আমাকে মারার জন্য নাকি তুই একাই যথেষ্ট। আমি তোর এমন অবস্থা করব, এমন অবস্থা করে তোকে দেখেই বনের পশু পাখিও ভয় পাবে। রাজ হৃদয়ের ঠোঁটের মাংসের প্রথম কেটে ফেলে দিল। হৃদয় চিৎকার করছে। এরপর বুকের ওপর থেকে কিছু মাংস কেটে তুলে ফেলে দিল। আবার পায়ে তালু থেকে কিছু মাংস কাটে, ফেলে দেয় সেটা। এটা কি ছেলে রে বাবা, পুরাই একটা সাইকো। হৃদয় চিৎকার করে বলতে থাকে, রাজ তুই আমাকে মেরে ফেল, আমি আর সহ্য করতে পারছি না তোর দেওয়া কষ্ট। আমি তোর পায়ে ধরি, তুই আমাকে একবারেই মেরে ফেল। কথাগুলো আমতা আমতা করে বলল হৃদয়। রাজ ওর শরীর থেকে মাংস কেটেই চলেছে। হৃদয়ের বলা কথাগুলো রাজের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এ যেন সাইকো চেয়েও সাইকো। এই কষ্ট সহ্য করতে না পেরে হৃদয় নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেয়। ওকে এত কষ্ট দেওয়ার পরও রাজের রাগ কমে না। মৃত ব্যক্তির ওপর নির্যাতন হারাম বলেই রাজ ওর শরীরে আর কিছু করে না। রাজ ওর পাশে থেকে উঠে হাসতে হাসতে বলে, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি। আমার কাছে না আছে মায়া আর না আছে ভালোবাসা। আমার দু চোখে আছে শুধু প্রতিশোধের আগুন। রাজের সামনে পড়ে আছে হৃদয়ের ক্ষতবিক্ষত লাশ। রাজ লাশের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ এই জঙ্গলের ভেতর একটা মেয়ে চিৎকার করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনাদের পায়ে ধরি, আমার সর্বনাশ করবেন না। মেয়েটার এমন আত্মচিৎকার শুনে রাজ এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই চিৎকার বন্ধ হয়ে যায়। রাজ আরও কিছু দূর এগিয়ে যেতেই আবারও একই চিৎকার ভেসে আসলো। অন্ধকার থাকায় ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোথায় মানুষ আছে। রাজার হাতে থাকা টর্চ লাইট মারতেই মেয়েটির মুখ গিয়ে পড়ল। মেয়েটির মুখে কাপড় দিয়ে বাঁধা থাকায় দেখা যায়নি। রাজ কাছে এগিয়ে যেতেই একটা ছেলে রাজের মুখে লাইট মারে। রাজের মুখ থেকে শুরু করে পুরো শরীরে রক্ত লেগে আছে। হাতে 6 ইঞ্চি একটি ছুরি, রক্তের ফোঁটা মাটিতে পড়ছে। রাজের এমন রূপ দেখে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। রাজ মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলে মেয়েটি রাজের হাত ধরে এক হাত বুকের ওপর দিয়ে ওঠে। রাজের গায়ে থাকা জ্যাকেট মেয়েটির শরীরের ওপর দিয়ে দেয়। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে আছে। রাজ মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করে এলে, আর ওরা কারা? মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওরা কারা আমি জানি না, আমার বাবা মা নেই, মামা মামির কাছেই মানুষ হয়েছে। মামা নেশার টাকা জোগাড় করতে আমাকে ওদের হাতে তুলে দেয়। কথাগুলো বলেই মেয়েটি কান্না করে দেয়। রাজ মেয়েটির কান্না দেখে বলে উঠল, আচ্ছা আচ্ছা, সব কিছু পরে দেখা যাবে,
এখন আমার সাথে চলো, বাকি কথা সকালে শুনবো। আমার সাথে যাবে তুমি? রাজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাজ আগে আগে যাচ্ছে, মেয়েটি রাজের পেছনে পেছনে যাচ্ছে। 10 মিনিট হাঁটার পর গাড়ির কাছে চলে আসলো। রাজ ড্রাইভিং সিটে বসে, মেয়েটি পেছনে বসতে গেলে রাজ তাকে সামনে বসতে বলে। এরপর মেয়েটি রাজের পাশে সামনের সিটে বসে। রাজ ড্রাইভ করছে আর রাজ মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি আর কোথায় থাকো তুমি? জি, আমার নাম রাহি, গাজীপুর থাকি। রাহি কথাগুলো বলে একবার রাজের দিকে তাকায়। রাজকে দেখবে কি করে, ওর মুখে মাস্ক পরা আছে। 1 ঘন্টার মধ্যে রাজ বাসায় চলে আসে, রাহিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। রাহি বাড়ির ভেতরটা এক নজর দেখে নিল। রাজ একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এই রুমে গিয়ে বসো, আমি আসছি। মেয়েটি রাজের দেখিয়ে দেওয়া রুমে গিয়ে বসে। রাজ 10 মিনিট পর কিছু সালোয়ার কামিজ এনে মেয়েটিকে দিয়ে বলল, তোমার সামনে ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশ হয়ে এসো। এখান থেকে যেগুলো তোমার ভালো লাগে সেগুলো তুমি ইউজ করো। রাজ পাশের রুমে চলে যায়। মেয়েটি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। রাজ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাহিও ঘুমিয়ে পড়ে। বেলা 11টায় রাহি ঘুম থেকে ওঠে। অনেক খিদেও লেগেছে। কয়েকবার দরজা খুলে ওপর থেকে দেখে এত বড় বাড়িতে কেউ নেই। আবারও রাহি কিচেন রুম কোথায় তা দেখার জন্য নিচে নেমে আসে। কলিং বেল বাজা দেখে রাহি গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশ থেকে লোকটি বলল, শালা নিজে ঘুমাবে আর আমার ঘুমের 12টা বাজাবে। ছেলেটার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না রাহি। আর অপর পাশে থাকা সেও রাহিকে দেখে নাই। ও রাজ মনে করে সামনে গালাগালি করেই চলেছে। প্রিন্স রাহির দিকে তাকিয়ে একটা ঝটকা খেলো। থতমত খেয়ে প্রিন্স বলল, আপনি কে? আর রাজ কোথায়? আমি রাহি। আর আপনি কার কথা বলছেন? রাজ কি? রাজ নামে কি এখানে কেউ থাকে না? মেয়েটির কথা শুনে প্রিন্স মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। কেন ভাইয়া, আপনি উপরে কেন যাবেন? আচ্ছা, আপনি আমাকে একটু সাইড দেন, আমি ভিতরে যাব। আপনি কেন ভিতরে যাবেন? আর তাছাড়া আমি তো আপনাকে চিনি না, অপরিচিত কাউকে ভিতরে প্রবেশ করতে দেব না আমি। রাহির কথা শুনে প্রিন্সের মাথা ঘুরে যায়। প্রিন্স আর কোনো দিশে না পেয়ে রাজকে ফোন দেয়। রাজ ফোন রিসিভ করার সাথে সাথে প্রিন্স বলে, শালা, তোর বাসা এই মেয়েটা কে? আমাকে ভিতরে যেতে দেয় না। শালা, তুই না খেয়ে থাক, আমি চলে গেলাম। প্রিন্সের হাতে যে খাবারের ব্যাগ আছে সেটা রাহি খেয়াল করেনি। এদিকে রাহির খিদেতে আবল তাবল বকছে। প্রিন্সের হাতে থেকে খাবারের প্যাকেটটা নিয়ে খেতে শুরু করে। ওইদিকে রাজ ওপর থেকে নিচে নামতেই দেখলো রাহি বাচ্চাদের মতো করে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানির পুরো মুখে লেগে আছে। রাজকে দেখে প্রিন্স বলল, কে এটা? আর তুই কাকে বাসায় নিয়ে এসেছিস? আচ্ছা, কথা পরে হবে, আগে ভেতরে আয়। প্রিন্স ভেতরে আসলো। রাহির কোনো দিকে খেয়াল নেই, সে তার মতো করে খেয়ে যাচ্ছে। হঠাৎ গলায় বিরিয়ানি আটকে গেলে রাজ পানির গ্লাস রাহির সামনে ধরে। রাজের হাত থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। রাজ রাহির এমন অবস্থা দেখে রাজ আর প্রিন্স জোরে জোরে হাসতে থাকে। ওদের হাসি দেখে রাহি বলে, আমার অনেক খিদে পেয়েছে, আর আপনারা অমন করে হাসছেন কেন? আচ্ছা, তোমার খাওয়া শেষ হলে তুমি বেসিনে গিয়ে মুখ ধুয়ে এসো। রাহি বেসিনে গিয়ে আয়নায় নিজের অবস্থা দেখে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, হাই আল্লাহ, আমি ওদের সামনে এমনভাবে খেলেছি। রাহি নিজের প্রশ্ন নিজেকেই করলো। আর ওইদিকে রাজ প্রিন্সকে সব খুলে বলল রাহির বিষয়। সব কিছু শুনে প্রিন্স বলল, আচ্ছা, বুঝলাম, তবে তুই কে? এটা কি রাহি জানে? না, আমার বিষয়ে ওকে কিছু বলা হয়নি। আচ্ছা শোন, তোকে আমি কিছু জিমেল দিচ্ছি, তুই ওদের নাম পরিচয় সব কিছু বের করে আমাকে জানাবি। জি স্যার, আপনার কথা না শুনলে তো আর হবে না, শোনা তো লাগবেই। তুই আজকে রাতের মধ্যে আমাকে জানাবি আহিল কোথায় কি করে এবং কোথায় যায়, কি করে, সব কিছু আমার চাই। কিন্তু? কোনো কিন্তু শুনতে চাই না। তবে কি হয়েছে সেটা তো বল। রাজের কথা শুনে প্রিন্স বুঝতে পারে এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্যটাও রহস্যময় মনে হয়। রাজ কি চাইছে আর কেনই বা হঠাৎ করে আহিলের ওপর নজর পড়লো রাজের? প্রিন্স মনে মনে বলে, আমি যত দূর জানি আহিল তো নায়াজ সাহেবের বাতিজা। তাহলে কি? না না না, এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া রাজ তো জানে না আহিল নায়াজ সাহেবের বাতিজা। প্রিন্স অন্যমনস্ক হয়ে এসব ভাবছে, কিন্তু সব কিছুই যেন প্রিন্সের মাথার উপর দিয়ে যাচ্ছে। নায়াজ সাহেব তাহলে রাজকে বলল কেন ওর কেউ নেই? প্রিন্স আর ভাবতে পারছে না।
আসলে এরা কি করতে চাইছে? সবার মধ্যেই জড়িয়ে আছে সব এক একটা মাইন্ড গেমার। কে কোথায় থেকে কখন মাইন্ড গেম খেলে এটা বুঝতে পারে না। অন্যদিকে জাবেদ সাহেব আনিককে বলে, অনিক, তুমি আজকে থেকে ঢাকায় থাকবে এবং সেখান থেকে রাজের সব খবর আমাকে দেবে। ও যখন একা থাকবে বা একা যাওয়ার জন্য প্রস্তুত নেবে, তুমি আমাকে ইনফর্ম করবে। এরপর জাবেদ সাহেবের কথা শুনে আনিকও হাসতে থাকে, অনেক জোরে হাসতে থাকে। আনিকের হাসি দেখে জাবেদ সাহেব বলে উঠল, কি ব্যাপার অনিক, তুমি হাসলে কেন? স্যার, আপনার এখানে যতগুলা লোক আছে, আপনি কি মনে করেন এইসব শিয়াল দিয়ে বাঘ শিকার করবেন? বাঘ শিকার করতে হলে প্রয়োজন হয় বাঘ। আচ্ছা বাদ দেন, আমি একটা কথা বলি। জন্মের একটি রহস্য থেকেই যায়। রহস্য উন্মোচনে কেবল আমরা হারিয়ে যাই জনবহুল পথে, কখনো কণ্টকময় পথে। হারিয়ে যেতে যেতেও রহস্য কাটে না। নিরাকার আল্লাহ নীরব থাকেন, আমাদের উত্থান পতনে চিন্তিত হন, তবু জন্মের রহস্য তিনি আড়াল করেই রাখেন। আনিক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আসলে আনিক কি বলল সব কিছুই ওদের মাথার উপর দিয়ে গেছে। জাবেদ সাহেব আনিকের কথা স্পষ্ট বুঝতে পারছে আনিক ঢাকায় যাবে না। আনিক ছেলেটাও রহস্যময় করে কথা বলে। জাবেদ সাহেব হাসতে হাসতে বলে, রাজের দুর্বলতা কি এটা আগে বের করো। ওর দুর্বলতা বলতে কিছুই নেই, আমি যতদূর জানি ওর কেউ নেই। ভুল বললে তুমি। একটা ছেলে মানুষের দুর্বলতা কোথাও না কোথাও থাকবেই, হয় তার পরিবার, নয়তো তার ভালোবাসা। একটি পুরুষ যত হিংস্রই হোক না কেন, নারীর প্রতি পুরুষের আকর্ষণ বা দুর্বলতা থাকেই। নারী হলো এক প্রকার ম্যাগনেটের মতো। নারী চাইলে একটা পুরুষের জীবন সুন্দর করতে পারে, আবার নারী চাইলে একটা পুরুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। লালন ফকির বলেছিল, নারী তুমি ছলনাময়ী। ছোট বড় আমরা সবাই জানি, ফকির লালনের কণ্ঠস্বর শুনে শত শত রমণী পাগল হয়েছিল। তার পেছনে শতাধিক সুন্দরী রমণী লাগিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বাদ দাও, আমরা কিন্তু কুত্তাকে কুত্তা আর কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলি। বিষয়টা একটু খেয়াল করে দেখো, আমি তা বলেছি ঘুরে ফিরে, কিন্তু একই শব্দ। সেম কথাটা যদি আমরা মানুষকে বলি, মানুষ রেগে যায়। রাস্তার কুকুরগুলোর জবান নেই, এই জন্য ওরা কিছু বলতে পারে না। জাবেদ সাহেব কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে। আনিক বলে, রাজ এখানে আসার পরেও কেন আপনি তাকে স্যার বলে সম্বোধন করলেন? আনিকের কথায় জাবেদ সাহেব মুচকি একটা হাসি দিয়ে বলে, ওটা তুমি বুঝবে না। ওকে স্যার বলে সম্বোধন করার মাঝেও একটা মাইন্ড গেম আছে। তুমি ধরে নিতে পারো স্যার শব্দের মধ্যেও লুকিয়ে আছে অজানা রহস্য। রাজ্যে একটা কত বড় মাইন্ড কিলার এটা জাবেদ সাহেব ভালো করেই জানে। একদিন জাবেদ সাহেবের সামনে একজনকে যেভাবে মেরেছিল, সেই দিনের কথা মনে হলে এখনও জাবেদ সাহেবের গলা শুকিয়ে আসে। অন্যদিকে রাজ রাহিকে নিয়ে তার মামা মামির বাসায় যায়। ছোট্ট একটা বাড়ি, বাড়ির পাশেই কলেজ। রাজ বাহিরে দাঁড়িয়ে আছে। রাহি বাড়ির ভেতরে যেতেই ওর মামা বলল, কিরে তুই কোথায় ছিলে? আমার টাকা এনেছিস? দে, আমাকে টাকা দে, আজ মাল খেয়ে নেশা হয়নি। এসব কি বলছো মামা তুমি? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতে সামান্য কিছু টাকার জন্য বাজে মানুষের হাতে আমাকে তুলে দিতে? এই মাদারি, তুই আমার মেয়ে না বলেই তো তোকে দিয়ে দেহ ব্যবসা করতে চাইছি। আমার অনেক টাকার দরকার, অনেক। ছি, তোমার কথা শুনে আমার লজ্জা করছে তোমাকে আমার মামা বলে পরিচয় দিতে। দিবি না? কে বলছে তুই আমাকে মামা বলে? রাহির মামা মাতাল হয়ে আছে। রাজ কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে সব কথা শুনেছে। রাহি একবার রাজের দিকে তাকালো। রাজকে এখনও দেখে নেয় রাহির মামা। রাহি কিছু বলতে যাবে, তার আগেই রাহির মামি ঘর থেকে বেরিয়ে রাহির চুল চেপে ধরে বলতে থাকে, তোর কত বড় সাহস, আমাদের মুখের ওপরে কথা বলিস? ওদেরকে একটু আনন্দ দিলে কি আর আমাদের এই বাড়ি ছাড়তে হয়? ওরা আবার আসবে, তুই ওদেরকে সময় দিবি। এত সময় রাজ ওদের সব কথা শুনেছে। এবার রাজ একটু এগিয়ে গিয়ে রাহির পাশে দাঁড়ায়। রাহির মামি রাজকে দেখে বলে, নতুন নাগর এনেছিস নাকি? রাহিকে থামিয়ে দিয়ে রাজ বলল, রাহি তুমি আমার সাথে যাবে? রাহি একবার রাজের দিকে তাকায়, আবার মামা মামির দিকে তাকায়। রাহির মামা মাতাল অবস্থায় রাজের কাছে এসে বলে, এই কে তুই? রাহিকে কোথায় নিয়ে যাবি? তুই জানিস না রাহি একবার আহিলের সাথে থাকলে সে আমাকে 50,000 টাকা দেবে? আহিলের কথা শুনে রাজের অনেক রাগ হয়। রাজ নিজেকে কন্ট্রোল করে বলে, আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব, রাহি আমার সাথে যাবে এবং রাহি আর কখনো এখানে আসবে না।
রাজের কথা শুনে রাহির মামা মাথা উঁচু করে। 10 লক্ষ টাকার কথা শুনে নেশা যেন একেবারেই চলে গেছে। রাহির মামার মনে এখন টাকার নেশা ঢুকে গেছে। রাহি নিজের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাজ রাহির চোখের পানি মুছে দিয়ে বলে, এখন থেকে তোমার কষ্টের দিন শেষ, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাজ কথাগুলো বলেই পকেট থেকে 10 লক্ষ টাকা রাহির মামার মুখের ওপর ছুঁড়ে মারে। রাজ রাহির হাত ধরে বেরিয়ে আসে। রাজ গাড়ি ড্রাইভ করছে। রাহি রাজের দিকে তাকিয়ে বলে, আমার জন্য আপনি কেন এতগুলো টাকা ওদের দিলেন? আর তাছাড়া আমি খারাপ মেয়ে। কে বলেছে তুমি খারাপ মেয়ে? আমি বলেছি। আমি যদি ভালো মেয়ে হতাম তাহলে আমার মাকে দেখিনি। শুনেছি বাবা নেশা করে প্রতি রাতে মায়ের গায়ে হাত তুলতো। একদিন নেশা করার জন্য টাকা না পেয়ে মায়ের ঘরে পরপুরুষ তুলে দেয়। এরপর কি হয়েছে জানি না, মাকে আর দেখতে পাইনি। গ্রামের লোকে বলে আমার মা নাকি মারা গেছে। গ্রামের এক চাচা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। অনেক মানুষ অনেক কথা বলতো, সবাই বলতো। কিছুদিন পর ওই চাচাও মারা যায়। এরপর গ্রামের কিছু লোকজন আমাকে এতিমখানায় দিয়ে দেয়। বাবা টাকার নেশায় আসক্ত হয়ে পড়ে। তার মনে সব সময় একটাই চিন্তা থাকতো, কখনো বড়লোক হবে। এরপর আর কোনো খোঁজ পাইনি বাবার। এতিমখানায় আমার বয়স যখন 15 বছর, তখন এরা আমার মা মাম্মির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আসে। আমি কখনো শুনি নাই আমার মামা মাম্মি আছে। কিছুদিন ওরা আমাকে অনেক আদর যত্নে রাখলেও ইদানিং ওরা আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। রাহি কথা শেষ না করতেই রাজ গাড়ি ব্রেক করে। রাহি ভয় পেয়ে যায়। রাজ বলে, ভয় পেও না, আমি আছি। সামনে আহিল ও তার লোক, তুমি গাড়িতে বসে থাকো, আমি দেখছি। রাজ গাড়ি থেকে নামে। আহিল রাজের কাছে এসে বলে, আমার শিকার তুই নিয়ে যাবি? এটা তো হতে পারে না। রাহি শুধু আমার, ও আমার সাথে যাবে। আহ, গোলাপি ঠোঁট দেখতে কি আকর্ষণীয়। আসলেই ওর যা ফিগার, একদম অসাধারণ। আহিল কথা শেষ না করতেই রাজ আহিলের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আহিল ছিটকে পড়ে। বাকিরা রাজের দিকে তেড়ে আসলে রাজ পা থেকে পিস্তল বের করে গুলি করে। এরপর ওরা সবাই পালিয়ে যায়। রাজ আহিলের কলার চেপে ধরে বলতে থাকে, কুত্তার বাচ্চা, রাহের দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলবো। আর তুই কি তাকাবি? আজকের পর তোকে তো আর কেউ খুঁজে পেলে, হ্যাঁ, তুই তাকাবি। রাজ আহিলকে গাড়ির সাথে বেঁধে নিয়ে যায়। রাহি রাজের এমন হিংস্রতা দেখে ভয় পেয়ে যায়। রাহিকে নিয়ে রাজ বাসায় চলে আসে। প্রিন্স বাসায় আছে। রাহি ভয়ে কাঁপছে। রাজ কয়েক মিনিট পর বাড়ির ভেতরে প্রবেশ করে। রাজ প্রিন্সকে বলে, শোন, গাড়ির মধ্যে আহিল আছে, ওকে আমার সেই জায়গায় নিয়ে যা। রাজের কথা মতো প্রিন্স চলে যায়। রাহি টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি খেয়ে নেয়। রাহি ভয় পেয়েছে আহিলকে মারা দেখে। আসলে তো রাহি জানে না রাজ কেমন সাইকো। রাজের হিংস্রতা যদি একবার রাহির কাছ থেকে দেখতো তাহলে হয়তো রাহিরও রাজকে ঘৃণা করবে। রাজ রাহিকে রুমে যেতে বললে রাহি সোজা রুমে চলে যায়। রাজ সোফায় বসে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। কিছু সময় পর প্রিন্স এসে রাজের পাশে বসে। প্রিন্স রাজকে বলে, তুই কে, কোথায় থেকে এসেছিস আমি কিছু জানি না, তবে মাঝে মাঝে তোর রহস্যময় কথা শুনে মনে হয় তোর জন্ম কোনো সাধারণ পরিবারে না। আজ তোকে বলতেই হবে আসলে তুই কে, তোর আসল পরিচয় কি। প্রিন্সের কথা শুনে রাজ হাসতে হাসতে প্রিন্সের রাজের হাসি দেখে রেগে যায়। আসলে প্রিন্সের সাথে রাজের পরিচয় হয় 1 বছর আগে। রাজ কখনো প্রিন্সকে বলেনি সে কে, কি তার পরিচয়। রাজ কোথায় যায়, কি করে, প্রিন্স কিছুই জানে না। প্রিন্স শুধু জানে রাজ এখানে এসেছে কোনো এক কারণে, কিন্তু কী কারণে এসেছে এটা বলেনি। আর প্রিন্স জানার প্রয়োজনও মনে করেনি। রাজ মুচকি হাসি দিয়ে বলে, আমি তোর বন্ধু রাজ, এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হবে না আমি মনে করি। চল আহিলের কাছ থেকে একটু ঘুরে আসি। রাজ প্রিন্সকে সাথে করে নিয়ে বের হয়। রাজের বাড়ির পেছন সাইডে একটা কদম গাছ আছে। বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, এই একটা মাত্র বাড়ি, তাও কিনা অনেক ভেতরে। আহিলকে বেঁধে রেখেছে প্রিন্স। রাজ আহিলের কাছে গিয়ে বলে, তুই কেন এখানে এসেছিস? আমি তো তোকে সব কিছু দিয়ে চলে এসেছি। তাহলে? রাজ থেমে যায়, কিছু বলে না। আহিল মাথা উঠিয়ে হাসতে হাসতে বলে, তুই এখানে, এটা আমি জানতাম না। আর জানলেও আমি এখানে আসতাম, কারণ তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। রাজ কিছু বলার আগেই প্রিন্স আহিলের হাতের ওপর হকি স্টিক দিয়ে একটা মারে। আহিল একটা চিৎকার দিয়ে ওঠে। রাজ পকেট থেকে একটা ছুরি বের করে। রাজ আহিলের কাছে গিয়ে হাতের একটা আঙুল কেটে ফেলে। আঙুলটা রাজ হাতে নিয়ে বলে,
এই আঙ্গুল দিয়েই তো তুই শিকার চাপ দিয়েছিস, তাই না? আহিল চিৎকার করছে। রাজ প্রিন্সকে ইশারা করলেন। প্রিন্স আহিলের মুখের মধ্যে টিস্যু গুজে দেয়। রাজ পকেট থেকে মরিচের গুঁড়া বের করে কাটা হাতের ওপর দিয়ে দেয়। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? এটা রাজকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। রাজ আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। রাজ ফোন করে দেখে নায়াত সাহেবের 3টা মিসড কল। রাজ সাথে সাথে নায়াত সাহেবকে কল দেয়। নায়াত সাহেব ফোনের উপাস থেকে বলে, কোথায় আছো তুমি? আছে কোথাও। কি হয়েছে আবার বলুন। তোমার সাথে কিন্তু কথা আছে। আজকে আমার অফিসে একটু আসবে? ওকে, আসবো। রাজ ফোনটা কেটে দেয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নায়াত সাহেবের অফিসে চলে যায়। নায়াত সাহেব কিছু একটা নিয়ে চিন্তিত। রাজ নায়াত সাহেবের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কি নিয়ে চিন্তিত আপনি? ও এসেছো তাহলে? আচ্ছা শোনো, তোমাকে মারার জন্য জায়েদ সাহেব দেশের বাইরে থেকে লোক নিয়ে আসছে। এখন তুমি কি করবে? আমি জানি এটা ছোট্ট বিষয়, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, বাকিটা আমি দেখব। রাজ এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জাবেদ সাহেব আনিককে বলে, শহর থেকে একটু দূরে একটা বাড়ির ব্যবস্থা করো। কালকে নিলয় আর আকাশ আসবে, ওদের থাকার বন্দোবস্ত করে রেখো। আরে বাহ, এমনিতেই এই গল্পে টুইস্টে ভরপুর, তার উপর আরও 2টা টুইস্ট একসাথে। এবার এই গল্পে কি হতে চলেছে কে জানে। গল্পে আরও 2টা টুইস্ট মানে বুঝতেই পারছেন কি হতে চলেছে। মাইন্ড কিলার ভার্সেস মাইন্ড গেমার। আনিক কথাগুলো বলে মুচকি মুচকি হাসতে থাকে। আসলেই মাইন্ড কিলার ভার্সেস মাইন্ড গেমার। নিলয় আকাশ দুইজনের আগমন কেন ঘটলো? প্রশ্ন সবার কাছে। ওরা কেন এলো? তাহলে কি রাজকে? না, গল্পের পুরো টুইস্ট আছে এখানে। অন্যদিকে রাজ ল্যাপটপে কিছু একটা করছিল। ঠিক তখনই রাহি এসে বলে, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো। আপনি কি করেন? দেখছো না ল্যাপটপে কাজ করি। না মানে আপনি কি চাকরি করেন না লেখাপড়া করেন, এটা জিজ্ঞেস করছি। কোনোটাই করি না। এমন সময় প্রিন্স হাঁপাতে হাঁপাতে রাজের সামনে আসে। প্রিন্সকে এমন দেখে রাজ জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? এমন করে কোথা থেকে আসলি? আর কি হয়নি সেটা বল। একটা মেয়ে পিস্তল হাতে করে জঙ্গলের মধ্যে দিয়ে কাকে জানি ধাওয়া করছে। মেয়েটা আমাকে দেখে থেমে যায়, আমার মেইন পয়েন্টে পিস্তল ঠেকিয়ে বলে, এই জঙ্গলে তুই আমাকে দেখেছিস? এটা যেন কেউ না জানে, আর যদি জানে তাহলে তোর মেইন পয়েন্টে গুলি করে দেবো, আর কখনো ব্যাপারটাকে শুনতে পারবি না। এবার বল আমি কেমনে ভালো থাকি? প্রিন্সের কথা শুনে রাজ হাসছে, মুখ চেপে হাসছে। হাসি দমিয়ে রাখতে না পেরে কয়েক মিনিট পর রাজ বলে, শালা এমন ভাব করছে মনে হচ্ছে তোর বাবা ডাক একেবারেই বন্ধ করে দিয়েছে। কথাগুলো বলে রাজ হাসতে থাকে। পাশ থেকে রাহিও হাসতে থাকে। রাহি খিলখিলিয়ে হাসছে। রাজ রাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসলে রাহির 2 গালে টোল পড়ে। এখন মেয়েটাকে কত সুন্দর লাগছে। আর এই মেয়ে কিনা সবসময় গুমড়ো মুখ করে থাকতো। রাহি হাসতে হাসতে সোফায় বসে পড়ে রাজের পাশে। প্রিন্স লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এক পর্যায়ে রাহি বুঝতে পেরে এক দৌড়ে ওপরে চলে যায়। রাজ রাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, পাগলি একটা। কথাটা বলেই রাজ আবার ল্যাপটপের দিকে মন দেয়। কিছু সময় পর রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে হাসতে থাকে। এই হারিস মাঝেও যে রহস্য আছে, এই রহস্যটা কি কেবলমাত্র রাজ জানে? রাজ ল্যাপটপ অফ করে ওপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রাজের পছন্দের পিস্তলটা পায়ের সাথে গুজে নিয়ে বের হয়। অন্যদিকে নিলয় আকাশ চলে এসেছে। ওদের দুজনকে দেখে জাবেদ সাহেব বলে, এসো এসো ইয়াংম্যান, আমি জাবেদ। আমি নিলয়। আমি আকাশ। এসো বসে কথা বলি। তোমাদের কথা আমি শুনেছি, তবে কখনো দেখা হয়নি। তোমাদের এখানে কেন আনা হয়েছে, কি কারণে, এটা নিশ্চয়ই তোমরা জানো। জাবেদ সাহেব কথা শেষ না করেই সিগারেট জ্বালায়। তখন নিলয় বলে, মরা গরুর চামড়াটাই কাজে লাগে, চামড়াটা নিয়ে পুরো গরুটাকেই ভাগাড়ে ফেলে দিই। আপনি জাল বুনবেন, আমরা দুজনে শিকার জাল অব্দি এনে দেব। এটা একটা নিকৃষ্ট জগৎ, এখানে কেউ কাউকে বিশ্বাস করতে নেই। এমনকি আপনার রক্ত আপনার সাথে বেইমানি করতে 2 বার ভাববে না। নিলয় কথা শেষ করে টেবিলে থাকা বিয়ারের বোতল হাতে নিয়ে খেতে থাকে। এবার আকাশ বলে, কিছু সময়ের জন্য পৃথিবীর সবকিছু গোলক ধাঁধার মতো মনে হবে। আসলে এই মাইন্ড গেমের জগতে একটা কুকুরকে বিশ্বাস করতে নেই। আপনার কুকুর আপনাকে দেখে যখন গেউ গেউ করবে, তখন বুঝে নেবেন সেই আপনার বিপক্ষে চলে গেছে। আপনার সামনে তাকিয়ে দেখুন, আপনার ছায়াটাও তা করছে, আপনি যা করছেন। আকাশ থামলো। নিলয় আবার বলতে লাগলো, একটা কথা সবসময় মাথায় রাখবেন,
মাইন্ড গেমের জগৎটা অতি ভয়াবহ। এখানে সবাই এক একটা মাইন্ড গেমার, আর মাইন্ড গেম খেলতে হয় বিশ্বাসের উপর। ধরে নেন আপনি আমাকে বিশ্বাস করেন না, তাহলে আপনার মাইন্ড গেম কোনো কাজে আসবে না। এটা মাইন্ড কিলারের শহর। এখানে সবার সাথে মাইন্ড গেম খেলবেন তার স্টাইলে। মাইন্ড কিলার কখনো মাথা গরম করে না। মাইন্ড গেমের মানে আজ আমি আপনাকে খুলে বলি। মাইন্ড গেম শব্দটা ছোট হলেও এর লক্ষ্য অনেক বড়। আগে বিষয়টা নিয়ে ভাবতে হয়, বুঝতে হয়। ঠান্ডা মাথার মাইন্ড গেমের বেস্ট, কারণ ওরা ভেবে চিনতে পা ফেলে। ঠিক যেমন মাইন্ড কিলার, পরিস্থিতি বুঝে শুনে কথা বলতে হয়। যারা বড় বড় কাজ করে তাদেরকে কখনো দেখেছেন ওরা বিভিন্ন স্থানে গিয়ে কথা বলেছে? আসলে এই জগৎটা এমন, চন্দ্র বিন্দু কখনো একা চলতে পারে না, কারো না কারো ঘাড়ের উপর ভর করে চলে। নিলয় কথাগুলো শেষ করে জাবেদ সাহেবের হাতে থাকা অর্ধেক সিগারেট নিয়ে টানতে থাকে। জাবেদ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় সিগারেট লম্বা টান দিয়ে ফেলে দেয়। তখন জাবেদ সাহেব বলে, তুমি আমার অর্ধেক সিগারেট কেন নিলে? নিলয় কিছু বলতে যাবে তার আগেই আকাশ বলে, সবই ভালোবাসা জাবেদ সাহেব। হুর, তাই হয় নাকি? তোমরা আমাকে আজকেই দেখলে, অ্যান্ড আমিও তোমাদের সাথে আজকেই পরিচিত হলাম, এর মধ্যেই ভালোবাসা? জাবেদ সাহেব কথাটা বলে থামে। আকাশকে থামিয়ে দিয়ে নিলয় বলে, কেন? আপনার বাবাকে এটা আপনার মা বলে দিয়েছে, তাহলে আপনি আপনার বাবাকে বাবা ডেকেছেন। প্রকৃতি, সুন্দর পরিবেশ বা আপনজনের ভালোবাসা আপনি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই। তাহলে আমরা কেন আপনাকে ভালোবাসি কথা বলতে পারবো না? নিলয়ের কথা শুনে জাবেদ সাহেব ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ নিলয় যা বলছে এরপর কি বলবে বুঝতে পারছে না। এটা কি ছেলে রে বাবা, শুধু ভালোবাসি কথার জন্য এত কিছু বলে ফেললো। একে দিয়েই কাজ হবে মনে মনে ভাবলো জাবেদ সাহেব। নিলয়ের এক হাতে সিগারেট আর অন্য হাতে ফোন। কিছু একটা টাইপিং করছে নিলয়, আর আকাশ ল্যাপটপ ওপেন করে কিছু একটা খোঁজা ট্রাই করছে। জাবেদ সাহেব আবারও নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে প্রশ্ন করলো, আচ্ছা নিলয়, ভালোবাসার ব্যাখ্যাটা তো দিলে না? জাবেদ সাহেবের কথা শুনে আকাশ জোরে জোরে হাসতে শুরু করে। জাবেদ সাহেব আকাশের দিকে তাকিয়ে বলল, কি হলো, তুমি হাসলে কেন? আকাশ হেসেই চলেছে। এবার নিলয় বলল, ভালোবাসা জিনিসটা আপনি বা আমি কেউ খালি চোখে দেখতে পারি না। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন আমি আপনার মেয়ে নিহাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি এটা আপনি জানেন? জানেন না, তাই তো? এবার মেইন পয়েন্টে আসি। ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হয় না। যেমন আমি এখন আপনাকে ভালোবাসি, আবার আপনার মেয়ে নেহাকেও ভালোবাসি, অর্থাৎ আমি আপনাকে ডাবল ভালোবাসি বলতে পারেন। নিলয়ের কথা শুনে আকাশ মুচকি হাসলো। আর নিলয় কি বলল সব জাবেদ সাহেবের মাথার উপর দিয়ে গেল। জাবেদ সাহেব মাথায় হাত দিয়ে ভাবছে, কিন্তু ভেবে কি হবে? নিলয় তো একটা মাইন্ড গেমার, এর মাইন্ড গেম এত সহজে ধরা যাবে না। এরপর আকাশও নিলয় উঠে চলে যায়। জাবেদ সাহেব বসে আছে, নিলয়, আকাশ, এদের সাথে অনিকও আছে। নিলয় অনিকের ঘাড়ে হাত দিয়ে বলল, কি অনিক সাহেব, কেমন আছেন আপনি? অনিক কি বলবে বুঝতে পারছে না। চেনা নেই, জানা নেই, হঠাৎ এমন প্রশ্ন। অনিক নিলয়ের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? আপনাকে নেতার জন্য কি আবার কারণ দেখাতে হবে নাকি? জাবেদ সাহেবকে বলা কথাগুলো অনিকের মনে পড়ে যায়। অনিক পকেটে হাত দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আরে না, আর কিছুই দিতে হবে না। আসুন, আপনাদের জন্য একটা বাড়ি ঠিক করে রেখেছি, আপনারা ওইখানেই থাকবেন। অনিক কথাগুলো বলে গাড়িতে গিয়ে বসে। অনিক ড্রাইভারের পাশের সিটে, আকাশ আর নিলয় পেছনে। কিছু সময় পর সেখানে চলে যায়। একদম নির্জন জায়গা, এক কথায় গ্রামের থেকে কোনো অংশে কম নয়। শহর থেকে একটু ভেতরে যে এত সুন্দর একটা বাড়িতে থাকবে এটা ভেবেই আনন্দ লাগছে। আকাশ এমনিতেও একটু কম কথা বলে, আর নিলয় এ তো বলতেই পারে না, বকবকের মেশিন একটা। বাড়িটা দেখিয়ে দিয়ে অনেক চলে যেতে ধরলে নিলয় বলে, অনিক সাহেব, এখানে কি আমরা দুজনেই থাকবো? মানে একটা মেয়ে হলে ভালো হতো না? নিলয় কথা শেষ না করতেই আকাশ নিলয়ের মাথায় একটা চাটি মেরে বলে, দেখ ভাই, এসব ধান্দা বাদ দে। আরে ভাইয়া, তুমি আমার পুরো কথা তো শুনবে নাকি? আচ্ছা বল তোর পুরো কথা। আরে আমরা কি এখানে না খেয়ে থাকবো নাকি? একটা মেয়ে থাকলে আমাদের রান্না করে দিত। আমি তো রান্না করতে পারি না, আর তুমি যা রান্না করো, তোমার রান্না খেলে 6 মাসের প্রেগনেন্ট মহিলা বাচ্চা প্রসব করবে। নিলয় কথাটা বলেই দৌড় দেয়। অনেক চলে যায়। আকাশ আবার নিজের কাজে মন দেয়। অন্যদিকে নায়াত সাহেব রাজকে ফোন দিয়ে বলে, রাজ কোথায় আছো তুমি? আমার বাসায় একটু আসো তো। রাজ কিছু না বলে কলটা কেটে দেয়। কিছু সময় পর রাজ নায়াত সাহেবের বাসায় আসে। নায়াত সাহেব এক হাতে কফির মগ আর অন্য হাতে সিগারেট। রাজ নায়াত সাহেবের পাশে বসতে নায়াত সাহেব বলে, ব্ল্যাক কফি তার সাথে সিগারেট,
এই দুইটার সাথে এত মিল কেন বলতে পারো? সিগারেটখোরদের কাছে চা বা কফি এই দুইটার সাথে সিগারেটের অনেক জনপ্রিয়, যেমন আপনি। রাজের কথায় নায়াজ সাহেব জোরে হাসি দেয়। নায়াজ সাহেবের হাতের অর্ধেক সিগারেট রাজ হাত বাড়িয়ে নিয়ে টানতে লাগলো। ছেলেটার কাজ দেখে সবাই মনে করে আসলে সে একটা পাগল, কিন্তু এই পাগলের মাঝে থাকা হিংস্র মনটা যখন জেগে ওঠে ধ্বংস করে দেয় সব কিছু। রাজ সিগারেটে শেষ টান মেরে ফেলে দিয়ে বলে, এই পৃথিবীতে সবাই নিকৃষ্ট হয় না, বনের পশুগুলো মাঝে মাঝে নিকৃষ্ট হয়ে যায়। আর রহস্য হল একটি ধাঁধা। বিজ্ঞান কখনই প্রকৃতির চূড়ান্ত রহস্যের সমাধান করতে পারে না, এবং এর কারণ হচ্ছে এই যে আমরা নিজেরাই সেই রহস্যের একটি অংশ, যাকে আমরা সমাধান করার চেষ্টা করতে চাইছি। রাজের কথায় নায়াজ সাহেব একটু নড়ে চড়ে বসলো। রাজকে যতই দেখছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। এবার নায়াজ সাহেব হাসতে হাসতে বলে, তোমাকে যত বিলিয়ন বলি তাহলে কম হয়ে যায়। আচ্ছা, তোমাকে যে জন্য ডেকেছি, তোমার সাথে আমার একজন লোক দেব, তুমি তাকে তোমার কাছে রাখো। রাজ কয়েক মিনিট চুপ করে থেকে হাসতে থাকে। রাজ নায়াজ সাহেবের কানের কাছে মুখ নিয়ে বলে। কথাটা শুনে নায়াজ সাহেব চমকে ওঠে। রাজ কি বলল? নায়াজ সাহেব ভাবতেই পারে নাই রাজ এমন কিছু বলবে। নায়াজ সাহেব কিছু সময় ভেবে বলে, মাঝে মাঝে তোমার কথা শুনে আমি নিজেই বুঝতে পারি না এটা কি আসলে তুমি, না তোমাকে কেউ কপি করছে। রাজ নায়াজ সাহেবের সামনে বসে সিগারেট টানছে। নায়াজ সাহেব রাজের দিকে তাকিয়ে আছে। নায়াজ সাহেব রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা রাজ, তোমার বাবা মা কোথায়? নায়াজের কথা শুনে রাজের চোখ নিমিষেই লাল হয়ে যায়। রাজ সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে নায়াজ সাহেবের পেছনে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারে। এরপর নিজেকে শান্ত করে হাসতে হাসতে বলে, আমার মা কোথায় আমি জানি না, আমার বাবাকে এটা জানি। কে তোমার বাবা? কেন, আপনি আমার বাবা। রাজের কথা শুনে নায়াজ সাহেব একটু চমকে ওঠে। কি বলে এই ছেলে? নায়াজ সাহেব গভীর চিন্তায় পড়ে যায়। রাজ নায়াজ সাহেবের এমন চিন্তিত মুখ দেখে হাসতে হাসতে বলে, বাবা মাকে আমি জানি না, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। বর্তমানে আপনি আমার বাবা। শুধু জন্ম দিলে বাবা হয় না, আদর স্নেহ ভালোবাসা সবটাই দিতে হয়। আপনার কাছ থেকে আমি সবটাই পেয়েছি। অনেক দিন আগে আমি আপনাকে কি বলেছিলাম আপনার মনে আছে? আসুন আরও একবার মনে করিয়ে দিই। জীবনটা বড়ই রহস্যময়, কখন কি করে কি হয়ে যায় বুঝে ওঠা দেয়। আমাদের জীবনের শুরুটা যেমন একটা রহস্য, তেমন জীবনের শেষটাও একটা রহস্যের মধ্যে দিয়ে হয়। গতকাল হলো ইতিহাস, আগামীকাল হলো একটি রহস্য, আর আজ হলো আল্লাহর উপহার। তাই একে আমরা বর্তমান বলে থাকি। আপনার মতো বিশেষ মানুষকে বাবা বলতে আমার কোনো দ্বিধা নেই। আপনি আমার কাছে বিশেষ মানুষ। শুধু বিশেষ বললেও আপনাকে ছোটো করা হবে, এর থেকেও বড় কিছু আমি মনে করি। আর হ্যাঁ, আমি সবসময় একা মাইন্ড গেম খেলতে ভালোবাসি। আপনি বললে আমার জীবনটাও আপনার হাতে তুলে দিতে আমি 1 মিনিটও ভাববো না। তবে আমার সাথে আমি কাউকে অ্যালাউ করি না। এটা নিশ্চয়ই আপনার অজানা নয় মিস্টার নায়াজ সাহেব। রাজ কথাগুলো বলে চলে যায়। বাড়িতে এসে রাজ হাসতে থাকে। কিন্তু কেন? রাজ কি আবারও মাইন্ড গেমের নেশায় মেতে উঠবে? কি করতে চাইছে রাজ? কিছু সময় পর রাজ বাসায় চলে যায়। গিয়ে দেখে রাহি কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। হলুদ রঙের শাড়ি পরেছে রাহি। রাজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাহি গুনগুন করে গান গাইছে আর মনের আনন্দে রান্না করছে। রাজ মাহির গান শুনে হাততালি দেয়। আসলে এই মেয়েটার গানের গলা অনেক সুন্দর। রাজকে দেখে রাহি লজ্জা পায়। রাহি আর এক মুহূর্ত সেখানে না থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। রাজ সোফায় বসে কিছু সময় পর রাহি এসে রাজকে বলে, আপনার ফোনটা দিন তো। কেন, আমার ফোন দিয়ে কি করবে? আগে দিন তো। রাহি রাজের সাথে একটা সেলফি তুলে ফোনের স্ক্রিনে ওয়ালপেপার দিয়ে দেয়। রাহির এমন কাণ্ড দেখে রাজ রেগে যায়, কারণ রাজের বেগ বাহিরের কেউ দেখে নাই। রাজকে দেখে শুধু তার পরিচিত কিছু মানুষ। রাজ এর আগেও বলেছিল যে জিনিস কখনো দেখে নাই তা দেখার আগ্রহ অনেক থাকে, হোক সেটা মানুষ বা অন্য কিছু। রাজও ঠিক তেমন। রাজ সবসময় সবার আড়ালেই থেকেছে, কারণ রাজ যে আড়ালেই থাকতে ভালোবাসে। অন্যদিকে নায়াজ সাহেবের রিফাতকে বলে। রিফাত নায়াজ সাহেবের সব কথা শুনে হাসতে থাকে। এই হাসি যেন এক ভয়ঙ্কর হাসি। হাসতে হাসতে রিফাত বলে, একটা সুন্দর মন, অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। কল্পনা শক্তি হলো আত্মার দৃষ্টিশক্তি। আপনার দুইটাই আছে, কল্পনা শক্তি এবং দৃষ্টিশক্তি। একটি মহা অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। আপনি কখনো নিজেকে দুর্বল ভাববেন না। রিফাত কথাগুলো বলে চলে যান।
নায়াজ সাহেব বসে আছে ঠিক তখন আবারও একজন নায়াজ সাহেবের সামনে আসে। তাকে দেখে নায়াজ সাহেব উঠে দাঁড়ায়। তখন লোকটি লম্বা একটি সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নায়াজ সাহেব, কেমন আছেন আপনি? আমি জানি আপনি কি ভাবছেন। আপনার সমস্ত চিন্তাভাবনার অবসান আমি দূর করে দেব। কিন্তু কি? আমি জানি আপনি আমাকে দেখে অনেকটাই অবাক হয়েছেন, কিন্তু আমার কথা শুনে আপনি তার চেয়ে বেশি অবাক হবেন। মানে কি বলতে চাইছো তুমি? তেমন কিছুই না, তবে আপনার স্ত্রী এখন কোথায়? নায়াজ সাহেব লোকটির কথা শুনে চমকে ওঠে। নায়াজ সাহেব কি বলবে কিছু বুঝে ওঠার আগেই লোকটি আবারও বলতে লাগলো, মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। আপনার ঠিক তেমন। আসলে কি বলেন তো, আপনার স্ত্রী, আপনি হয়তো জানেন না, রাজের বর্তমান মা হলো আপনার স্ত্রী, মানে রোকেয়া চৌধুরী। রাজ সব কিছু জেনে বুঝেই এখানে এসেছে। আর ও এখানে কেন এসেছে এটা আপনি ভালো করেই জানেন। রাজ কি বলতো, আপনার মনে নেই? সে সবসময় বলতো নিজের জায়গাতে থাকা আর অন্যের জায়গা থেকে মাইন্ড গেম খেলার মধ্যে অনেক অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তবে এখন ওর কথা বলার ধরন একটু চেঞ্জ করলেও ওর ক্যারেক্টার চেঞ্জ করে নাই। আচ্ছা, আমি আরও সহজ করে বলি, আপনার ভাতিজা আহিল এখন কোথায়? লোকটির কথা শুনে নায়াজ সাহেব সাথে সাথে পকেট থেকে ফোন বের করে কল দেয়, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। নায়াজ সাহেব আবার লোকটির দিকে তাকিয়ে বলল, তার মানে রাজ? নায়াজ সাহেব পুরো কথা শেষ না করতেই লোকটি বলে, আপনার ভাতিজা আর নেই। রাজ তাকে উপরে পাঠিয়ে দিয়েছে। অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে, কিন্তু আপনার ভাতিজা সব সময় একটু বেশি বুঝতো। তার পরিণাম কি হলো? মন যদি চোখকে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। আপনিও ঠিক তেমন। আপনি চাইলে আপনার ভাতিজাকে আপনার কাছে রাখতে পারতেন। আসলে কথাই আছে না, ওই যে রক্ত রক্তের সাথে বেইমানি করে। আমি তোমার কথা বিশ্বাস করব কেন? আপনি বিশ্বাস করবেন, কারণ এই ভিডিওটা দেখুন। এরপর লোকটি নায়াজ সাহেবকে একটি ভিডিও দেখায়। নায়াজ সাহেব ভিডিও দেখে কিছু সময় চুপ করে থাকে, তখন বলে, সন্দেহ প্রমাণ মন ভালো কাজের অস্তরায়। আমার মনই আমার ধর্মশালা। আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। সো আমি চাই না তুমি আমাদের মাঝে শত্রু খেলার সৃষ্টি করো না। নায়াজ সাহেবের কথায় লোকটি সেখান থেকে চলে যায়। কিছু সময় নায়াজ সাহেব ভাবতে থাকে। তখন রাব্বি এসে বলে, ফুটন্ত কলের মতো শিশু মনোরম, তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর। রাব্বির কথা শুনে নায়াজ হাসতে থাকে। রাব্বি কি বলতে চাইছে এটা সে ঠিকই বুঝতে পারছে। তখন আমার নায়াজ সাহেব রাব্বির দিকে তাকিয়ে বলতে থাকে, শোনো রাব্বি, আমি তোমার কথা বুঝতে পারছি, তবে এই জগতে একটা নীতি আছে, সেটা কি তুমি জানো? আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। আমি চাইলে সব কিছু করতে পারি, এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। রাজকে সেটা আমি সবাই জানি। আমি এটাও জানি রাজকে না থাক, পরে এক সময় বলবো। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে। আমি ঠিক তেমন। নায়াজ সাহেব কথাগুলো বলে সিগারেট টানতে থাকে। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছুই নাই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড়ও নেই। কথাগুলো বলেছিল উইলিয়াম হ্যামিলন। অন্যদিকে নিলয় আর আকাশ বের হয়। নিলয় বলে, ভাই, পৃথিবীর সবকিছুই রহস্য লাগে, তাই না? রহস্য নিয়ে মানুষের বসবাস। সবাই যেমন আড়াল থেকে মাইন্ড খেলতে ভালোবাসে, আবার সবাই সেই মাইন্ড গেমারকে খোঁজে। আসলে পৃথিবীটাই এমন। তুই যেমন জাভেদ সাহেবকে বললি তার মেয়ে নেহাকেই ভালোবাসিস, আবার তাকেও ভালোবাসিস, অর্থাৎ ডাবল ভালোবাসা। আচ্ছা, তুই কি নেহাকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি তো। তবে একটা জিনিস কি জানেন ভাই, ভালোবাসা মরীচিকার মতো। আপনার কথা বলার মধ্যে যত বেশি রহস্য রাখবেন তত বেশি জনপ্রিয়তা পাবেন। মানুষ সবসময় রহস্যকেই ভালোবাসে। সবাই জানার আগ্রহ থাকবে এত রহস্য কেন এখানে, তার মানে কিছু তো আছেই। নিলয় কথাগুলো বলে হাঁটতে থাকে। আকাশ পেছনে পেছনে। কিছুটা দূরে যাওয়ার পর নিলয় থেমে যায়। জঙ্গলের ভেতর দিয়ে ওরা যাচ্ছে। ওরা দুইজনে এখানে আসার অনেক বড় রহস্য আছে। থাক না কিছু রহস্যময় হয়ে। নিলয় সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে একটা ছেলেকে পিটাচ্ছে। মেয়েটার মুখে মাস্ক, হাতে পিস্তল, মাথায় হেলমেট, পরনে কালো লম্বা পোশাক। মেয়েটার মুখে মাস্ক থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না। তখন মেয়েটা ছেলেটার দিকে পিস্তল তাক করে বলে,
তোকে আমি বলেছিলাম তুই আমার পিছু ছেড়ে দে, তুই আমার কথা শুনলি না। আজ দেখি তোর কোন বাবা আজ তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। মেয়েটার কথা শুনে ছেলেটি আরো ভয় পেয়ে যায়। আসলে কে এই মেয়েটি, আর মেয়েটি এত ভয়ঙ্কর কেন? ছেলেটির হাত বাঁধা অবস্থায় পড়ে আছে মেয়েটির সামনে। মেয়েটি আবারও হাসতে হাসতে বলে, আমি জানি তুই কার নির্দেশে আমার পিছু নিয়েছিস, তবুও তোকে আরো একটা সুযোগ দিচ্ছি। বল তোকে কেন পাঠিয়েছে এখানে? আপা বিশ্বাস করেন আমি কিছুই জানি না, শুধু আমাকে বলা হয়েছে আপনার খোঁজ খবর যেন আমি। ছেলেটি কথা শেষ করতে পারলো না, তার আগেই একটা গুলি এসে ছেলেটির কপালে লাগে। ছেলেটির সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করেন, আর মেয়েটিও এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেল না। আফসোস ছেলেটির শেষ কথা শুনতে পারলো না। মেয়েটির আগে চিৎকার দিয়ে বলে উঠল, কে মারলো ওকে, কে? মেয়েটি সেখানেই বসে পড়ে। কয়েক মিনিট পর একটা কালো রঙের বাইক এসে মেয়েটির সামনে দাঁড়ায়। মেয়েটি বাইকের পেছনে উঠে চলে যায়। মেয়েটি কে, কি, তার পরিচয় এটা কেউ জানে না। নিলয় এখানকার কয়েকজনকে জিজ্ঞেস করেছে, কিন্তু তারা এই বিষয়ে কিছু বলেনি। অন্যদিকে জাবেদ সাহেব আনিককে বলে, অনেক কোনো খোঁজ পেলে? না স্যার, এখনো খোঁজ পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব আশা করি। আচ্ছা, আর ওদের দুইজনকে বলে দিও জঙ্গলের রাস্তায় যেন ওরা ভুলেও না যায়। স্যার, ছোট বাচ্চাকে বুঝলে সে বোঝে, আর আমি যতদূর জানি ওরা দুইজন অনেক ভয়ঙ্কর। ওরা সবসময় বিষাক্ত সাপের সাথেই থাকতে ভালোবাসে। আপনি বা আমি ওদের না করলেও ওরা যাবে সেখানে। অনেক তুমি বুঝতে পারছো না, সেখানে গেলে আমার। জাবেদ সাহেব আমার বলেও থেমে গেলেন। তার মানে সেই মেয়েটি কি জাবেদ সাহেবের পাঠানো কেউ, নাকি নায়াজ সাহেবের? না না, সে একজন মেয়ে, কিন্তু এই রহস্যময়ী আবার সবার উপরে নজর রাখে। তাহলে কে সেই রহস্যময়ী নারী? এখন সবার কাছে গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। অচেনা মেয়েটি কিছু একটা ভেবে আবার আসে জঙ্গলে। আসলে ওর উদ্দেশ্য হলো নিলয় ও আকাশকে দেখা। নিলয়, আকাশ এরা কি সত্যি সত্যি কিছু করতে এসেছে, না জাবেদ সাহেবের হয়ে কাজ করছে? মেয়েটা নিলয়ের পেছনে দাঁড়িয়ে বলে উঠল, এখানে কেন এসেছো তোমরা? এখানে শুধু মাইন্ড কিলার মাইন্ড গেম খেলতে ভালোবাসে, বিকজ আদার পাবলিক নট অ্যালাউ। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, এখানে আর এসো না। মেয়েটা কথাগুলো বলে চলে যেতে ধরলে আকাশ গিয়ে মেয়েটার সামনে দাঁড়ায়। মেয়েটা আকাশের কপালে পিস্তল থেকে বলে, স্বৈরাচারী শাসক আর আমার একটি পিস্তলের বুলেটই যথেষ্ট। আমি চাই না তোমাদেরকে মেরে ফেলি। আর মন বড়ই বিচিত্র। মনে ধর্ম হলো কখনো এটি এরকম থাকে না। দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা সমস্ত ইমোশন নিয়েই মনের কারবার। একটি সুন্দর মন থাকার অর্থ পৃথিবীর সবচেয়ে ধনী হওয়া। আপনিও ঠিক তাই। তুমি যতই রোমান্টিক কথা বা বাক্য শোনাও না কেন, আমি। মেয়েটি থেমে যায়। মেয়েটির মুখে কালো মাস্ক। মেয়েটির দিকে এক দৃষ্টিতে আকাশ তাকিয়ে আছে। মেয়েটির ভয়েস চেনা চেনা লাগছে আকাশের কাছে। আকাশ কথা বলছে না। মেয়েটি আবার আকাশকে বলে, শত্রু শত্রু খেলা সবাই খেলতে চায়, কেউ নিজ ইচ্ছায়, আবার কেউ প্রতিশোধের নেশায়। আমি প্রতিশোধের নেশায় মক্ত, বুঝলে? আমার সামনে দ্বিতীয়বার জানো। আর মেয়েটি বাইক নিয়ে চলে যায়। নিলয় আকাশের কাছে এসে বলে, ভাই আপনি আবার ওই মেয়েটার প্রেমে পড়ে গেলেন নাকি? তোর আড্ডার কথা বন্ধ করবি? আকাশ ধমক দিয়ে কথাটা বলল। নিলয় আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে সে গভীর চিন্তায় ডুবে আছে। আকাশ বলে উঠল, নিলয়, তুই খবর লাগা, কে এই মেয়ে? ওর বয়স আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ওর বয়স আমি শুনেছি, কিন্তু কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। মানে তুমি বলতে চাইছো একে তুমি চেনো? হ্যাঁ, চিনি। নিলয়, আমি যেটা বলবো তুই সেইভাবে কাজ করবি, বাকিটা আমি দেখব। আর বিশেষ করে তোকে। কিভাবে কি করবে, কি হবে সব নিলয়কে বুঝিয়ে দেয়। নিলয় আকাশের কথা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজের ফোনে কিছু মেসেজ আসে। এটা দেখে রাজ হাসতে থাকে। রাজ হাসছে আর মনে মনে বলে, বাঘের শূন্য খাঁচায় শিয়াল প্রবেশ করলে সে কখনো বাঘ হতে পারে না। বাঘের গর্জন, সিংহের হিংস্রতা অতি ভয়াবহ। হরিণ এক লাফে 23 হাত যায়, বাঘ এক লাফে 22 হাত। তবুও সে বাঘ বা সিংহের কবলে পড়ে। হরিণ পিছে ফিরে দেখে সে তার থেকে কত দূরে আছে। তোদের ঠিক সেই অবস্থা হবে। তোরা মাইন্ড গেম খেলবি তোদের স্টাইলে, আমি মাইন্ড গেম খেলবো আমার স্টাইলে। মাইন্ড কিলার সবসময় নিজের জায়গা থেকেই মাইন্ড গেম খেলে। রাজ কথাগুলো বলে তার ফেভারিট পিস্তলটা নিয়ে বের হয়। দরজার সামনে এসে রাহির সাথে ধাক্কা লাগে। রাহি রাজের ওপর পড়ে। রাহি ইচ্ছা করেই রাজের উপর পড়ে। রাহি রাজের বুকে পরম শান্তিতে মাথা রেখে মনে মনে বলে, তোমার বুকে কেন এত শান্তি খুঁজে পাই আমি জানি না।
আমি তোমার বুকেই সব সময় থাকতে চাই। রাহি রাজের বুকে মাথা রেখে দু চোখ বন্ধ করে নেয়। রাজ রাহিকে বুকের উপর থেকে সরিয়ে ধমক দিয়ে বলে, রাহি কি হচ্ছে সব? রাহি ভয় ভয় বলে, কি হচ্ছে? শ্যাট আপ। রাজ ধমক দিয়ে চলে যায়। রাহি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, শয়তান বেটা, খচ্চর বেটা, সুন্দর বনের কালা হাতি, বঙ্গোপসাগরের তিমি মাছ, আফ্রিকা জঙ্গলের কালা বান্দর, উগান্ডার কালা টিকটিকি, নাইজেরিয়ান শিয়াল, মায়ানমারের ভূত, বজ্জাত বেটা, একটু ভালোবাসলে কি হয়? শয়তান বেটা, খচ্চর বেটা, বজ্জাত বেটা, শুধু শুধু আমাকে ধমক দেয়। রাহির কথাগুলো রাজ দরজার পাশ থেকে সব শুনেছে। রাজ বাইকের চাবি ভুলে রেখে এসেছে রুমে। সেটা নিতে গিয়েই এতগুলো কথা শুনতে হলো। রাহি বিছানার ওপর বসে আছে। রাজ গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রাহির ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুই এমনটা করছিস, কিন্তু আমি তোকে ভালোবাসি না। কেন কেন ভালোবাসো না? আমার মধ্যে কি নেই যার জন্য আমাকে ভালোবাসতে পারো না? তোর মধ্যে সব আছে, তোর সুন্দর মনের ভালোবাসা সব আছে, তবে আমি ভালোবাসতে পারবো না। রাজ রাহিকে ধাক্কা মেরে ফেলে দেয় বিছানায়। রাজ বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাহি কিছু সময় কান্না করে রাজের আলমারি খুলে দেখে একটা ফাইল। আরও কিছু দেখার জন্য রাহি এই ফাইলটা ফ্লোরে ফেলে দেয়। আরও একটা ফাইলের নিচে দেখে ল্যাপটপ রাখা। রাহি হাজার চেষ্টা করেও ল্যাপটপটা অন করতে পারে না। রাহি কী করবে কিছুই বুঝতে পারছে না। ল্যাপটপ আলমারিতে রাখতে গিয়ে একটা পেনড্রাইভ পায়। রাহি পেনড্রাইভে সব কিছু কপি করে রেখে দেয়। অন্যদিকে রাজ জাবেদ সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। রাজকে দেখে জাবেদ সাহেব বলে, তুমি এখানে? রাজকে দেখে জাবেদ সাহেব ঘাবড়ে যায়। রাজ জাবেদ সাহেবের সামনে সোফায় বসে একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে বলে, আসলে সবাই আপনাকে বোকা ভাবলো, আপনি বোকা নয়। আপনি সবার থেকে আলাদা, তবে আপনার মাইন্ড গেমের ধরনটা জাস্ট ওয়াও। আপনার চারপাশে এত মানুষ থাকলেও আপনার মাইন্ড কেউ ধরতে পারে নাই। যদিও বা আপনি অনেক রাগী, আর রাগী মানুষ ঠিক জায়গা মতো কখনো মাইন্ড গেম খেলতে পারে না। তবে আপনি আমার অনেক পরিচিত একজন মানুষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। রাজ কথাটা বলেই চলে যায়। জাহিদ সাহেবকে কি বলে গেল রাজ? জাবেদ সাহেব রাজের বলা কথা মনে মনে ভাবছে, আমি ওর অনেক পরিচিত, এটা কি করে সম্ভব? আমার জানা মতে না না না, আমি এসব কি ভাবছি। জাবেদ সাহেব কিছু একটা ভেবেই একাই হাসতে থাকে। রাজ বাসায় গিয়ে দেখে রাহি দরজার সামনে কোমরে হাত দিয়ে রাগি লুক নিয়ে দাঁড়িয়ে আছে। রাজকে দেখে রাহি রাজের সামনে থেকে সরে যায়। রাজ সোজা ওপরে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর রাহি রাজের রুমে গিয়ে দেখে রাজ শুয়ে আছে। রাহি রাজের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, রাজ, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। রাজ কিছু বলে না। রাহির পাগলামি দেখছে। আসলে রাজ কি বলবে? সে নিজেই রাহিকে ভালোবেসে ফেলেছে। রাজ রাহিকে বুকের সাথে লেপ্টে ধরে বলে, কি করছো তুমি? রাজ কিছু বলে না। রাহি রাজকে জড়িয়ে ধরে আছে। মনে হয় পৃথিবীর সমস্ত সুখ শান্তি রাজের বুকে খুঁজে পেয়েছে রাহি। কিছু সময় এভাবে থাকার পর রাজ রাহিকে বলে, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি আসছি। রাহি কিছু বলার আগেই রাজ বের হয়ে যায়। অন্যদিকে নায়াত সাহেব বলে, এখানে যে টিকে থাকবে সেই রাজা। কিছুদিন আগেও আমি বলেছিলাম রাজার রাজ্যে সবাই রাজা হতে চায়, এমনকি প্রজাগুলো নিজেকে একসময় রাজা ভাবতে থাকে। কিন্তু প্রজা সবসময় একটা কথা ভুলে যায়, রাজার রাজ্য শাসন করে মন্ত্রী বা সেনাপতি। একসময় ক্ষমতার মন্ত্রী ও সেনাপতি দুজনের যুদ্ধ ঘোষণা করে। তাদের শেষ পরিণতি কী হতে পারে তুমি বলো তো জয়? নায়াত সিগারেট টানতে লাগলো। জয় নায়াজের কথা শুনে হাসতে হাসতে বলে, সিংহাসনের ভার সবাই বইতে পারে না। সিংহাসনে তাকেই মানায় যে সিংহাসন রক্ষা করতে পারে। আমি সিংহাসন জোর করে নিতে চাই না। বনের হিংস্র পশুকে ভালোবাসা দিয়ে বশ করা যায়, তাহলে সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবেসে কেন তার রাজত্ব নেওয়া যাবে না? জয় এমন কথা বলবে নায়াজ ভাবে নাই। নায়াত সাহেব জয়ের কথা শুনে হাসতে হাসতে বলে, গুড, ভেরি গুড। আমি পরীক্ষা করেছিলাম তুমি আমাদেরকে কতটুকু ভালোবাসো। তুমি 100-তে 100 পেয়েছো। নায়াত সাহেব জয়কে বুকে জড়িয়ে নিয়ে বলল কথাগুলো। আর অন্যদিকে রাজ হাতে একটা ফুলের তোড়া নিয়ে বাসায় প্রবেশ করে। রাহি কিছু সময়ের মধ্যে সুন্দর করে সেজেছে। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে ছোট্ট কালো টিপ। রাজ রাহির দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ফুলের তোড়া রাহির দিকে বাড়িয়ে দিয়েই কিছু বলতে যাবে, তার আগেই রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে এক ঝটকায় রাহিকে সামনে থেকে সরিয়ে দিয়ে বলে, কে তুই? রাজের মুখে এমন কথা শুনে রাহি অবাক হয়ে যায়।
হঠাৎ রাজ এমন প্রশ্ন করছে কেন? আর কি ছিল ওই মেসেজে? আর কেনই বা রাজ এমন বিহেভ করছে? রাজের রিপ্লাই না পেয়ে ওপাশ থেকে লোকটি ফোন দেয়। রাজ ফোন রিসিভ করে ওপাশ থেকে লোকটিকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম রাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলো জীবন। ভাই আপনার পেন ড্রাইভ থেকে সব কিছু কপি করা হয়েছে, আর সেটা কপি করা হয়েছে লিনাক্স ডিভাইস থেকে। তার জিমেল আপনার ফোনে দিয়েছি, আর সবচেয়ে বড় কথা হলো সে আপনার ওয়াইফাই কানেক্ট আছে। তার সিস্টেমে মেল ওয়ার ছড়িয়ে কম্পিউটার সিস্টেম হ্যাক করে সমস্ত ডকুমেন্ট কপি করে নিয়েছি। গুড। তার ল্যাপটপে র্যানসমওয়্যার অ্যাটাক ভাইরাস দাও। পাসওয়ার্ড ছাড়া সে কখনোই বের হতে পারবে না। ওর পুরো সিস্টেম অকেজো হয়ে যাবে। 143 পাসওয়ার্ড ইউজ করে বের হও। আচ্ছা ভাই, ভাই একটু আগে 01700 এই নাম্বার থেকে মেসেজ দেওয়া হয়েছে। ওকে, বাকিটা আমি দেখব। এরপর রাজ কল কেটে দেয়। জীবন হলো সবার সিকিউরিটি টিমের সদস্য। রাজকে সে অনেক আগে থেকেই চেনে। সে রাজের সাথে সবার সিকিউরিটিতে কাজ করে আসছে। রাজ সাইবার সিকিউরিটিতে কাজ করত। অপরদিকে 143-এর মিনিং কি বুঝে যায়? জীবন হাসি দিয়ে বলে, আপনি আসলে লিজেন্ড ভাই। জীবন মনে মনে বলে তাকে শুধু মাইন্ড কিলার বললেও ভুল হবে, তার মনে প্রেমও আছে। রাজ রাহির কাছে গিয়ে বলে, কে তুই? আর তুই তোর পরিচয় গোপন করে কেন এই মাইন্ড গেম খেললি আমার সাথে? রাহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। রাজ রাহিকে একটা থাপ্পড় দিয়ে বলে, বল তুই আসলে কে? পরিচয় কি তোর? আমি একজন মানুষ, আর বড় কথা হলো আমি তোমাকে ভালোবাসি। রাজ কোনো কথা না বলে চলে যায়, কারণ রাজ ভালো করে জানে মেয়ে মানুষের গায়ে হাত তোলা এটা কোনো সমাধান না। মেয়েদের পেট থেকে কথা বের করতে হলে ভালোবাসতে হয়, ভালোবেসে সব কথা নেওয়া সম্ভব। আর তাছাড়া রাজ খুব ভালো করে জানে কি করতে হবে। অন্যদিকে নায়াজ সাহেব রাজকে তার বাসায় যেতে বলেছে। কিছু সময় পর রাজ নায়াজ সাহেবের বাসায় চলে যায়। রাজ সেখানে গিয়ে প্রতিবারের মতোই নায়াজের হাত থেকে অর্ধেক সিগারেট নিয়ে টানতে থাকে। নায়াজ সাহেব বলে, অনেক দিন হলো তোমার মুখে গল্প শোনা হয় না, আজকে মনটা শুধু তোমার কথাই বলছে। আপনি আসলে একজন রহস্যময় মানব। সূর্যটা ওর ডুবে যাওয়ার সময় শেষ বিকেলের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আপনিও তেমন। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল, যে মনের দিক থেকে বৃত্ত নয়। বার্ধক্যতার জীবনে আসে না। রাজ থামে, হাতে থাকা সিগারেট শেষ টান দিয়ে ফেলে দেয়। নায়াজ সাহেবের সিগারেট শেষ হয়নি। নায়াজ সাহেব সিগারেটে একটা টান দিয়ে কফির কাপে চুমুক দেয়। কফির কাপে চুমুক দিতে দিতে বলে, লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণে সুখী। মনের সৌন্দর্যকে সে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। আরে বাহ, আপনিও দেখি হুমায়ুন স্যারের লেখা পড়েন। তুমি কি করে বুঝলে? এটা পড়েছিলাম কোথাও, তাই বললাম। আচ্ছা বাদ দাও, নাও সিগারেটটা নাও। নায়াজ সাহেব রাজের হাতে সিগারেট দিয়ে কিছু সময় চুপ করে থাকে। আসলে নায়াজ সাহেব কি বলবে বা কিভাবে বলবে বুঝতে পারছে না। নায়াজ সাহেব কিছু বলতে যাবে, তার আগেই রাজ সিগারেটে টান দিয়ে বলে উঠল, আপনার স্ত্রী সন্তানদের কথা বলবেন, এটা আমি জানি। তবে আপনার স্ত্রী সন্তান আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একদিন বলেছিলেন আপনার স্ত্রী সন্তানদের জীবন থেকে আপনি সরে দাঁড়ালেন, কিন্তু আপনি তিলে তিলে তাদের জন্য যে কষ্টের পাহাড় গড়েছেন এটা আপনি নিজে না বললেও আমি বুঝি। বনানী 102 নং বাড়িতে আপনার স্ত্রী সন্তান আছে, আপনি সেখানে গিয়ে দেখা করতে পারেন। রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে নিলয়ের সাথে দেখা হয় সেই মেয়েটির। নিলয় মেয়েটির সামনে দাঁড়িয়ে বলে উঠল, কে তুমি, আর এভাবে কেন ওদের ধরে এনেছো? আমি কি এটা জেনে তোমার কোনো কাজে আসবে না। আমার সামনে থেকে সরে যাও, নয়তো আমার পিস্তলের গুলি তোমার বুক ফুটো করে বেরিয়ে যাবে। নীলয় কখনো পিস্তলকে ভয় পায় না। আমি নীলয় কখনো পিছিয়ে যাই না। তোমার পিস্তলের গুলি কখনো আমার দিকে আসবে না। আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি কেন এই পথ বেছে নিলে? নিলয়ের কথা শুনে মেয়েটি পিস্তল নামিয়ে নেয়। মেয়েটি বলে, জীবন মৃত্যুর খেলায় কাউকে দুর্বল ভাবতে নেই। আমি হয়তো তোমাকে ছেড়ে দিচ্ছি, আমার জায়গা অন্য কেউ হলে তোমাকে। তোমাদের মৃত্যু মৃত্যু খেলা বন্ধ করো। এখানে প্রতিটা ধাপে ধাপে মৃত্যুর ভয়। সব রহস্যেরই কি ব্যাখ্যা হয়? হয় না বোধ হয়। তাই পৃথিবীতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞানও যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গিয়েছে সেই সব ঘটনা। তার মানে তুমি বলবে না? আচ্ছা বাদ দাও, একটা গল্প বলি শোনো। সবুজ রঙের ভাই বোন কারা তারা জানো?
ঘটনা কিন্তু আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপেট এলাকা। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরে অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোনটি। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পূর্ণ জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। এই ঘটনাও বহু পুরনো, 1518 সাল জুলাই মাস ফ্রান্সের স্ট্রাসবার্গে মিসেস ক্রোফিয়া নামের এক নারী হঠাৎই নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলে নাচতে শুরু করে। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছেন। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলে। তাই তারা শহরের টাউন হলে 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে? নিলয় মন দিয়ে মেয়েটির গল্পগুলো শুনছিল। হঠাৎ নিলয় সামনে তাকিয়ে দেখে মেয়েটি আর নেই, মানে মেয়েটি চলে গেছে। নিলয় আফসোস করে বলতে থাকে, তুমি আমাকে যতই এড়িয়ে চলার চেষ্টা করো না কেন, আমি তোমার আসল পরিচয় বের করবই। নিলয় কথাটা বলে সেখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটি একটা রহস্য। অন্যদিকে জাবেদ সাহেব আনিককে বলে, জীবনের প্রথম এবং শেষ এই দুইটা সময়ের মাঝে কতটা সময় চলে যায়, তাই না? আসলে একটা জিনিস কি জানো, আমরা সব সময় নিজেকে অনেক ক্ষমতাশালী ভাবতে থাকি, কিন্তু আমরা এটা ভুলে যাই ক্ষমতার শেষ অবশ্যই আছে। ঠিক যেমন আমি তোমাকে অনেক বুদ্ধিমান ভাবলেও আসলে তুমি বোকা। তোমার কথা মতো আমি আকাশ ও নিলয়কে নিয়ে আসলাম, কিন্তু ওরা আদৌ কোনো কাজ করবে কিনা এর নিশ্চয়তা কে দেবে? জাবেদ সাহেবের কথা শুনে আনিক কিছু সময় চুপ করে থাকে। সিগারেট খায় না, তবে পকেট থেকে মিল্ক ক্যান্ডি চকলেট বের করে মুখে দিয়ে হাসতে হাসতে বলে, জাভেদ সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন সঠিক সময়ে সঠিক কাজ করতে হলে একটা সময়ের দরকার হয়। সেই সময়টা এখন অবদের আসে নাই। আপনি সব সময় একটু বেশিই বুঝেন, কিছু সময় সবকিছু বুঝেও না বোঝার ভান করতে হয়। মাইন্ড কিলার কোনো সাধারণ মানুষ নয়, সে একজন পাক্কা মাইন্ড গেমার। আপনি যেই মাইন্ড গেমে কলেজে লেখাপড়া করছেন, রাজ ছিল সেই মাইন্ড গেমের প্রিন্সিপাল। বরং আপনি এমন কিছু করেন যেটা দেখে সবাই আপনাকে বিশ্বাস করে, আর বিশ্বাস নিয়ে মাইন্ড গেম খেলা অনেক সহজ। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি আপনি ঠিক বুঝতে পারছেন। মানে খুব সিম্পল। আপনাকে আগে খুঁজে বের করতে হবে রাজের দুর্বল পয়েন্ট কোনটা। আনিকের কথায় জাবেদ সাহেব একটু নড়ে চড়ে বসে। জাবেদ সাহেব আনিকের দিকে তাকিয়ে থাকে। আনিক জাবেদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। আনিকের হাসি বলে দিচ্ছে তার হাসির মধ্যে কোনো রহস্য আছে। আনিক আবার পকেট থেকে মিল্ক ক্যান্ডি চকলেট খেতে শুরু করলো। জাবেদ সাহেব একটা সিগারেট জ্বালিয়ে বলে উঠল, অনেক, আমি তার দুর্বল পয়েন্ট খুঁজে পাচ্ছি না, এটা তোমাকেই বের করতে হবে। কেন? রাজের প্রাক্তন প্রেমিকা রাহি? আরে বাহ, কি কথা শুনাইলে অনেক, আমি তো এখন খুশিতে আত্মহারা হয়ে যাব। এত বেশি আত্মহতা হবেন না জাভেদ সাহেব, কারণ আপনার বিপক্ষে আছে নায়াজ সাহেব। সে একজন দক্ষ খেলোয়াড়। নায়াজ সাহেব না দুর্বল পয়েন্ট আর না আছে কিছু টান, কারণ নায়াজ সাহেব হলো ঠান্ডা মাথার মাইন্ড গেমার। ওর কাছে আছে পুলিশ, প্রশাসন ও টাকা। এখন নায়াজ সাহেবের দুর্বল পয়েন্ট শুধু টাকা। আপনি ওর টাকা খেড়ে নিন, আর নয়তো ওকে শেষ করে দেন। আমি জানি নায়াজ সাহেবকে মারার মতো ক্ষমতা কারো নেই, তাই সবার আগে নায়াজ সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকার অট্টালিকা ধ্বংস করে দেন। আনিক কথাগুলো বলে চলে যায়। জাবেদ সাহেব ভাবছে আনিক কি বলে গেল। আনিকের কথা শুনে জাবেদ সাহেবের মনে সাহস জাগে। জাবেদ সাহেব বলে, এবার খেলা হবে বাঘে বাঘে, মাইন্ড কিলারের শহর। আর
জাবেদ সাহেব কথাগুলো বলে জোরে জোরে হাসতে থাকে। এই হাসি যেন এক জয়ের ইঙ্গিত দিচ্ছে। আসলেই কি জাবেদ সাহেবের জয় হবে? তাহলে কিলার জগতে মাইন্ড কিলার হেরে যাবে? না না, মাইন্ড কিলারের মাইন্ড গেম এত সহজেই হারতে পারে না। মাইন্ড কিলার সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করে। মাইন্ড কিলারের ভালো দিক একটাই, সে কখনো উঁচু স্বরে কথা বলে না। অন্যদিকে নিলয় আবার জঙ্গলে সেই মেয়েটিকে দেখার জন্য, কিন্তু ও মেয়েটি আজকে আসে না। নিলয় অনেকক্ষণ অপেক্ষা করে চলে আসতে লাগলে পেছন থেকে একটা গুলি এসে নিলয়ের পায়ে লাগে। নিলয় ব্যথায় চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে ফেলে। নিলয় পড়ে আছে জঙ্গলের রাস্তায়। হঠাৎ একজন লোক এসে নিলয়কে নিয়ে যায়। নিলয়ের জ্ঞান ফিরতে দেখে একটা বড় বাড়ির ভেতর সুন্দর একটা সাজানো রুমে শুয়ে আছে। রুমটা দেখে মনে হচ্ছে কোনো এক মেয়ের রুম। মেয়ের রুম ছাড়া এত সুন্দর করে সাজানো থাকবে না। নিলয় উঠে বসে সব কিছু ভালো করে দেখে নিল রুমের ভেতরটা। দরজার সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক লোক বলে উঠল, তুমি অনেক দুর্বল, এই গরম দুধটা খেয়ে নাও। নিলয় বয়স্ক লোকটির কথা শুনে পেছনে ফিরে তাকালো। মুখে কালো মাস্ক পরা। নিলয় লোকটির হাতে থেকে দুধের গ্লাসটা নিয়ে বলল, আপনি কে? আপনার মুখে কালো মাস্ক কেন? বয়স্ক লোকটি কিছু বলার আগেই পাশ থেকে সেই মেয়েটি বলে উঠল, তুমি অসুস্থ, আমি মনে করি তুমি বেশি কথা না বললেই ভালো। নিলয় চুপ হয়ে যায়, কারণ এখানে বেশি কথা বললে বরং আরও সমস্যা হবে। আর তাছাড়া সব কিছুর আগে নিলয়কে জানাতে হবে। নিলয় দুধটা খেয়ে আবার শুয়ে পড়ে। পায়ে গুলি লাগার কারণে ঠিকমতো হাঁটতে পারছে না। নিলয় বুঝতে পারে এখানে বেশি কথা বলা যাবে না। এই মেয়ের বিষয়ে জানতে হলে নিলয় মনে মনে বলে, তুমি কে এটা তো আমাকে জানতেই হবে। তোমার মায়াবী চোখ বধ হরণ করার মতো তোমার চোখের চাহনি, চোখ দুটো যে বড্ড মায়ায় ভরা। নিলয় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কিন্তু আফসোস, নিলয়ের ঘুম ভাঙতেই দেখে সে সেই জায়গায় পড়ে, মানে নিলয় যেখানে গুলিবদ্ধ অবস্থায় পড়েছিল ঠিক সেই জায়গাটায়। নিলয় কিছুটা চমকে ওঠে, কারণ নিলয়ের স্পষ্ট মনে আছে মেয়েটি চলে যেতে ধরলে নিলয় মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কে তুমি? এভাবে নিজেকে সবসময় রহস্যময় করে রাখো কেন? আজকে তোমাকে সব বলতেই হবে। আমাকে জানতে এসো না। মেয়েটি পুরো কথা শেষ না করতে নিলয়কে ধাক্কা দিয়ে সামনের দিকে গুলি করতে থাকে। নিলয় কিছুই বুঝতে পারছে না। কয়েক মিনিট পর মেয়েটি আবার নিলয় সামনে দাঁড়ায়। এবার মেয়েটি উল্টো প্রশ্ন করে নিলয়কে, তুমি কি তোমার আসল পরিচয়? মেয়েটির কথা শুনে নিলয় কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ আগেও নিলয় তার পরিচয় জানতে চেয়েছে, আর এখন কিনা সেই উল্টো নিলয়ের পরিচয় জানতে চাইছে। নিলয় কোনো কথা বলছে না। মেয়েটি আবার নিলয়কে জিজ্ঞেস করে, কি হলো, কথা বলছো না কেন? কে তুমি? কি তোমার পরিচয়? তুমি মাইন্ড কিলারের লোক না তো? নিলয় কয়েক মিনিট চুপ থেকে হাসতে হাসতে মাথা উঁচু করে বলে, হাত বাড়ালেই শুধু উল্লাস ধ্বনি, যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়। রহস্য আমায় ভাবায়, আমি বরাবরই রহস্যকে ভালোবাসি। আমি যদিও রাজভাইকে কখনো দেখি নাই, শুনেছি মানুষটা অনেক ভালো। আফসোস তারে দেখার শখ পূরণ হলো না। নিলয় কথাগুলো বলে মিল্ক ক্যান্ডি খেতে থাকে। তবে নিলয়ের মিল্ক ক্যান্ডিটা একটু ভিন্ন। নিলয়ের কাছে লাল মিল্ক ক্যান্ডি আর আনিকের কাছে সাদা। মেয়েটি বুঝে যায় কে একে পাঠিয়েছে। নিলয়কে অবাক করে দিয়ে মেয়েটি বলল, তুমি এখান থেকে চলে যাও। জাবেদ সাহেবকে বলে দিও তুমি আর এখানে আসবে না। নিলয় অবাক হয়ে যায়। জাবেদ সাহেবের কথা এ কি করে জানলো? কোনো কারণবশত মেয়েটির হাত থেকে আংটি খুলে পড়ে যায়। নিলয়ের সাথে সাথে সেটা হাতে তুলে নেয়। আংটি দেখে নিলয় মেয়েটিকে বলে, তুমি আমার কাছে তোমার পরিচয় না দিলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি না। হ্যাঁ। নিলয়ের মুখে নেহা নামটা শুনে পেছনে ফিরে তাকালো নেহা। নেহা সাথে সাথে নিলয়ের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, আমি চাইলে তোমাকে প্রথম দিনই গুলি করতে পারতাম। একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছো বলে তোমাকে গুলি করিনি। নেহার কথা শুনে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে, তুমি আমাকে মারতে পারবে না নেহা, কারণ প্রথমে তোমার পিস্তলের গুলি আমার দিকে সঠিক নিশানা লাগবে না। দ্বিতীয়, তুমি আমাকে ভালোবাসো। আমি কাউকে ভালোবাসি না। তুমি মিথ্যা বলছো। নেহা কখনো মিথ্যে বলে না। তোমার মনে শুধু নিলয় আছে। নেহার মন বলতে কিচ্ছু নেই। তোমার চোখের পানি বলে দিচ্ছে তোমার মনে নিলয়ের জন্য ভালোবাসা বিদ্যমান। নেহা আর কিছু না বলে ঝড়ের গতিতে জায়গা ত্যাগ করে। নিলয় সেখানে দাঁড়িয়ে আছে। নিলয়ের সাথে সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নায়াত সাহেব রাজকে বলে,